তাহলে আমরা শুরু করি। দেখেন, আরেকটা বার একটু কমেন্ট করেন তো একটু কষ্ট করে, কারণ দেখা গেল যে অনেকে আবার দেখতে পারলে না, তখন সমস্যা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? আমি যে একটা প্রশ্ন নিয়েছি এখানে দেখেন, এখানে আমি যদি একটু মার্ক করি, এখানে দেখেন আপনাদের প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছে যে চতুর্থ পর্ব, হ্যাঁ চতুর্থ পর্বে যারা আছেন তাদের তো ইলেকট্রনিক্স, চতুর্থ পর্ব যারা আছেন তাদের, আর ষষ্ঠ পর্ব যারা আছে ইলেকট্রিক্যাল আর কি। হ্যাঁ, তো তাদের 2024 সালের যে আপনার আহ, প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নটা আমরা এখানে একটু দেখি। দেখেন কত সহজ প্রশ্ন আসছে, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এখানে দেখেন কত সহজ প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে যে প্রথম যদি আমরা অতি সংক্ষিপ্ত চিন্তা করি, যারা দেখতে পাচ্ছে না তারা একটু কষ্ট করে নেটওয়ার্কটা ঠিক করে দেন ঢোকেন। হ্যাঁ, ক্লাস সবকিছু ওকে আছে। হ্যাঁ, বাকিরা যেহেতু দেখতে পারতেছে এর মানে সবকিছু ঠিক আছে। দেখেন এখানে প্রথম প্রশ্নটা দিয়েছে কি, কি দিয়েছে যে টেলিকমিউনিকেশন কাকে বলে। তো আমরা যে সাবজেক্টটা পড়তেছি সেই সাবজেক্টের একটা প্রশ্ন দিয়ে রাখছে এখানে, তাহলে এটা কিন্তু অনেকটা সহজ প্রশ্ন। 2 নম্বর কি বলছে, চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে। এটা কিন্তু অনেক, মানে সবাই মোটামুটি জানে যে এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। মডুলেশন বলতে কি বোঝায়, মানে প্রথম তিনটা যে প্রশ্ন দিছে একদম বেসিক প্রশ্ন দিছে। এখন এই প্রশ্নগুলো যদি আপনি না পড়ার সময় পান তাহলে তো আসলে আপনাকে বলতে হয় আপনি একটা হতভাগা, ঠিক আছে? এরপরে দেখেন পূর্ণ নাম। এই পূর্ণ নামের ক্ষেত্রে একটু কনফিউশন লাগে, কারণ পূর্ণ নাম আপনাদের বইয়ে কয়টা দেওয়া আছে না দেওয়া আছে, আর কমিউনিকেশনের কিছু পূর্ণ নাম জানতে হয় আমাদের। হ্যাঁ, তো সেগুলো আমি দেখাই দেবো আমাদের প্রশ্ন ইয়া থেকে, যখন আমি মেইন পার্টে যাবো আর কি, আপনাদের বই থেকে প্রশ্ন আমি মার্ক করব তখন দেখতে পারবেন। এরপর দেখেন আমি এখানে বেশি সময় না নেই, যে বাফার অ্যাম্পলিফায়ার কি সেটা দেওয়া আছে, সুপার হেটেরোডাইন ক্রিয়া কাকে বলে, মাল্টিপ্লেক্সিং সিস্টেমের কাজ কি, নাইকুইস্ট রেট কি, অপটিক্যাল ফাইবার বলতে কি, ট্রান্সপন্ডার কি। দেখেন এইরকম মাত্র 10টা প্রশ্ন, এখানে 10টা প্রশ্নের মধ্যে আপনি যদি একটু পড়াশোনা করেন দেখা যায় 7 থেকে 8টা কিন্তু আপনি কি পাবেন, 7 থেকে 8টা আপনি অটোমেটিক্যালি দেখা যাচ্ছে আপনি কমন পেয়ে যাবেন। এত সহজ প্রশ্ন আপনাদের গতবার আসছিল। তো এবার যেহেতু আপনারা আরো কম সময় পেয়েছেন বলা যায়, তো সেই জায়গা থেকে প্রশ্ন এবারও মোটামুটি আশা করতেছি আমরা সহজই হবে। তো ভয়ের কিছু নাই, যারা পাস নিয়ে চিন্তা করতেছেন, সামনে একটা দিন সময় আছে। আপনি যদি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর দুই তিনটা যদি রচনামূলক একটু ভালো করে দেখে যান, তাও দেখবেন যে আপনার পরীক্ষাতে পাস মার্ক উঠে যাচ্ছে। আর যারা ভালো স্টুডেন্ট তারা তাদের তো আমি বলবোই যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আমি যেগুলো প্রশ্ন দাগাই দিই সবগুলো আপনি চেষ্টা করেন পড়ার। এরপর যদি মনে হয় যে না রে আমার সবগুলো পড়া হয়ে গেছে, তখন আপনি অন্য কিছু প্রশ্ন যদি মনে হয় যে আমি পড়বো, সেক্ষেত্রে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ততে এই কয়েকটা প্রশ্ন আমাদের আসছিল। এরপরে যদি আমি দেখি যে খ বিভাগে কি বলছে, দেখেন টেলিকমিউনিকেশন মৌলিক ব্লক ডায়াগ্রাম, এটা আপনার জানা ফরজ। মানে টেলিকমিউনিকেশন সিস্টেমের মৌলিক ব্লক ডায়াগ্রাম এটা জানা আপনার জন্য ফরজ। তো সেই জায়গা থেকে মনে করেন এটা বাদ দেওয়া যাবে না। নয়েজের প্রকারভেদ এটা তো পারতেই হবে। এএম এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এটাও অনেক সহজ। দেখেন ব্লক ডায়াগ্রাম গুলো আপনার মাথায় রাখবেন, যদি আপনাদেরকে বলে আমি মোটা দাগে যে কমিউনিকেশনে ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ বিডি, হ্যাঁ, তো ব্লক ডায়াগ্রাম খুব বেশি ইম্পর্টেন্ট। আপনাদের মোটামুটি যেগুলো মানে মৌলিক ডায়াগ্রাম যেগুলো আছে প্রত্যেকটার বেসিক ডায়াগ্রাম এইগুলো জানাটা আপনাদের খুবই জরুরি। সেটা আপনাদের এখনো মানে এখন পরীক্ষার জন্য জরুরি, আবার ইভেন যখন আপনারা যখন উপসহকারী প্রকৌশলীতে চাকরি পরীক্ষাগুলো দিবেন তখনও কিন্তু কি এই ব্লক ডায়াগ্রাম গুলো আপনার খুব বেশি দেয়। আর আমরা কিন্তু নর্মালি কি চিন্তা করি, আপনাদের এটা কেউ বলছে কিনা আমি জানি না, তবে যেটা বাস্তব আমাদের চাকরি সেক্টরে কিন্তু কমিউনিকেশন বলতে একটা পার্টই আলাদা আছে, যে কমিউনিকেশন পার্টটা আপনাকে আলাদাভাবে করতে হয়। এমন কোনো পরীক্ষাতে নাই যে কমিউনিকেশন সিস্টেম থেকে আপনার প্রশ্ন হয় না। বুয়েট পরীক্ষা নিক, আপনার পিএসসির আন্ডারে পরীক্ষা নিক, যেখানে যে আন্ডারে পরীক্ষা নিক না কেন, আপনার কিন্তু এই কমিউনিকেশন থেকে কিন্তু আপনার কিন্তু প্রশ্ন থাকেই। তাহলে বুঝতেই পারতেছেন যে কমিউনিকেশন সাবজেক্টে কত ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ওইভাবে পলিটেকনিকে গুরুত্ব দেওয়া হয় না যে এই সাবজেক্টটা আসলে কোথায় লাগে বা কোন কোন কাজে আপনাদের লাগতে পারে এই বিষয়ে ধারণা দেওয়া হয় না, যার কারণে এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংটা আমরা ওইভাবে গুরুত্ব দিই না। মনে করি যে এটা মনে হয় আপনার সেই ইলেকট্রনিক্স হন, আমি বলি আপনি এখন হয়তো ভাবছেন যে আমি তো ইলেকট্রনিক্স বা আমি তো ইলেকট্রিক্যাল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল কি ভাই আপন ভাই। ঠিক আছে, আপনি যেখানে পরীক্ষা দিবেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আপনার দুটাই পড়তে হবে, আপনি ইলেকট্রনিক্স হন বা ইলেকট্রিক্যাল হন। সো এখানে ওই একটা বাদ দিবেন আর একটা রাখবেন এরকম না, আপনাকে কমিউনিকেশন দুইটার জন্যই পড়তে হবে। আর চাকরির বাজারে কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স না, চাকরির বাজারে দুটো কম্বাইন্ড আকারে কি হয় প্রশ্ন হয়। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তারপরে দেখেন লেখা আছে কি যে হাই লেভেল লো লেভেল মডুলেশন তুলনা, এগুলো পড়তে হবে। তারপরে কো চ্যানেল ইন্টারফেস কি কি কারণে ঘটে, এফডিএম এর কার্যনীতি, ডিজিটাল কমিউনিকেশন কেন করা হয়, নিউমেরিক অ্যাপারেচার গাণিতিক ব্যাখ্যা দাও,
স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের সুবিধা অসুবিধা লেখো। দেখো মানে এখানে কিন্তু একদম কি দেওয়া আছে যে এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে যদি আপনি একটু বই থেকে পড়েন সর্বোচ্চ দেখা যাবে যে আপনার 2-3টা বাদ যাবে। তো 2-3টা বাদ গেলেও তা কিন্তু আপনার মোটামুটি কি আপনি 5-6টা কিন্তু আপনি অনায়াসে কিন্তু কি করতে পারতেছেন, 5-6-7টা যাই বলেন মোটামুটি কিন্তু লিখে আসতে পারতেছেন। যারা পাস করতে মানে ভয় পান বা পাস করতে পারবেন না বলে মনে হয় তারা কিন্তু এগুলো পারা উচিত। এমন না যে খুব কঠিন ভাষায় লেখা আছে, এগুলো খুব সহজ করে দেওয়া আছে, জাস্ট একটু আপনাকে দেখতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এইগুলো আমার মোটামুটি কি আপনার খ বিভাগের প্রশ্নগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন গ বিভাগে দেখেন এই যে এই প্রশ্নটা আপনারা যেখানে যান না কেন এই প্রশ্নটা দেখেন যে সব জায়গায় পাবেন। যে এ এম ওয়েবের ক্ষেত্রে প্রমাণ করো যে এই একটা প্রমাণ দেওয়া আছে, এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা অনেক বেশি। যে ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, তারপর কি আপনার ভাগ ই ম্যাক্স প্লাস ই মিনিমাম, অর্থাৎ যে আমাদের যে এ এম ওয়েবের ক্ষেত্রে যে একটা প্রমাণ আছে এই প্রমাণটা আপনাকে করতে হবে। সর্বোচ্চ এটা মনে হয় 3 থেকে 4 লাইনে করা যায়। 3 থেকে 4 লাইনে এই প্রশ্নটা সমাধানটা করা যায়। এখন আপনি যদি আমাদের অ্যাপে ক্লাসগুলো না দেখে থাকেন, আমাদের যদি অ্যাপের কনসেপ্টগুলো আপনারা যদি না নিয়ে থাকেন, তারপর সাপোর্ট যদি রেগুলার না নিয়ে থাকেন, তাহলে তো আপনার জন্য এটা কঠিন হবে। বা আপনি প্রতিষ্ঠানের যে ক্লাসগুলো ঠিকঠাক মতো না করেন, সেক্ষেত্রে আপনার জন্য কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা একটু চোখ কান খোলা রাখে তাদের ক্ষেত্রে আসলে এগুলো কোনো বিষয়ই না, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা গেল। এরপরে দেখেন একটি লিনিয়ার ডিটেক্টরের চিত্র সহ কার্যপ্রণালী লেখো, এটা আছে। তারপর একটি রেডিও রিসিভারের কার্যপ্রণালী, ব্লক ডায়াগ্রাম সহ আলোচনা করো। দেখছেন তো আবারও সেই ব্লক ডায়াগ্রাম দেখছেন। আবার দেখেন টিডিএম এর চিত্র সহ, মানে এইগুলাই লাগে, মানে কমিউনিকেশন ব্লক ডায়াগ্রাম অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর পিসিএম এর মূল চিত্র, মানে দেখছেন তো চিত্র আপনাকে লাগবেই। এই যে অপটিক্যাল ফাইবারও আমরা কিন্তু জানি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেই জায়গা থেকে দেখেন এখানে আপনি যদি খুবই দুর্বল স্টুডেন্ট হন, রচনা এক কঠিন, রচনা এক কঠিন এটা বলাই যাবে না। এটা যদি আপনি বলেন কঠিন তাহলে ভাববো যে আপনি ক্লাস ওইভাবে কখনো করেন নাই বা আপনার বেসিকে অনেক ঘাটতি আছে। ঠিক আছে, এখানে খুব বেশি কঠিন না, অনেক সহজ, হয়তো বা আপনাদের জানা থাকে না বা বিষয়গুলো করতে পারেন নাই। এটা অনেক সহজ একটা প্রমাণ, ঠিক আছে? সেই জায়গা থেকে সর্বোচ্চ এখান থেকে দেখেন আপনার এখানে পারার মধ্যে যে 26 নম্বরটা, আমি যদি বলি যারা একদম নর্মাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 26 নম্বর পারাটা কোনো বিষয় না। তারপরে এটা কোনো বিষয় হওয়ার কথা ছিল না। তারপরে মনে করেন যে 23 নম্বরটা, এগুলো অনেক সহজ। মানে বললাম না মোটামুটি 2-3টা হয়, যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তারা তো মোটামুটি এখানকার প্রায় সবগুলো পারা উচিত। ঠিক আছে, মানে এখানে একদম মানে দেখেন তাহলে আপনাদের প্রিভিয়াস যারা সিনিয়র, এখন বর্তমান যারা হয়তো বা সপ্তম সেমিস্টারে না, তো ওরা তো বের হয়ে গেছে, আপনারা তো এখন সিনিয়র, যারা সিক্সথে তারাই তো এখন সিনিয়র, তাই না? তো সিক্সে যারা আছেন আর ওইদিকে আপনার ফোর্থে যারা আছেন, তা আপনারা এখন মোটামুটি পলিটেকনিকের সবচাইতে। আচ্ছা একটু বলেন তো, একজন লেখছে যে কথা ঠিক মতো আসে না, এটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, এটা আগের বছরের প্রশ্ন। হ্যাঁ, এই জন্য আমি দেখাই নিলাম যে আপনাদের কেমন প্রশ্ন হয় সেটা একটা আইডিয়া দেওয়ার জন্য, যে আসলে কেমন প্রশ্ন হয় একটু আহ, বলার জন্য আর কি। আমি হয়তো বা একটু দ্রুত কথা বলতেছি কারণ এখানে প্রশ্ন আসলে এত সময় দেওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে 60-40 হবে স্যার। এখানে 60-40 হবে মানে কি, তাহলে তো আপনি মোটামুটি ভালোই বলা যায়, কারণ 60-40 পাওয়া তো এ গ্রেড একটা রেজাল্ট। ঠিক আছে, তো এটা তো ভালো একটা রেজাল্ট, সমস্যা না। আচ্ছা তাহলে প্রশ্ন তো দেখছেন, একটু বলেন তো আপনাদের যে প্রশ্নটা দেখাইলাম একটা ভালো একটা ধারণা হয়েছে কিনা, যে আসলে আপনাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত বা আপনাদের পড়াশোনাটা কিভাবে করা উচিত। আপনারা তো মনে হয় অনেকে আছেন যে বিগত সালে প্রশ্নটাও দেখেন না, যে দেখি একটু কি আসছিল বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। তো সেইগুলো দেখেন আপনারা ওইভাবে ফোকাস করেন না, যার কারণে দেখা যায় যে আপনারা একটা দ্বিধাদ্বন্দ্ব ভোগেন, একটা মানে হীনমন্যতায় থাকেন, দিন শেষে তার রেজাল্ট খারাপ হয়ে যায়। তাহলে আমাকে একটু বলেন যে প্রশ্নের কনসেপ্টটা কি ক্লিয়ার? এই যে আপনি স্ক্রিনশট নেন, এই যে সব তো দেওয়াই আছে, এখান থেকে তার ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ, এই রেকর্ডে আপনাদেরকে আমরা দিয়ে দিব, আপনাদের একটা ইউটিউবের লিংক আকারে দিয়ে দিব। হ্যাঁ, এই যে আপনি এর প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ, আমি একটা এই যে প্রথমে অতি সংক্ষিপ্ত একটা স্ক্রিনশট নেন, তারপর এদিকে আপনার খ বিভাগের একটা নেন সংক্ষিপ্ত, আর এদিকে আপনার রচনামূলক আছে, এটা আমি দিয়ে দেবো এমনিতেও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই পড়াশোনাটা করার ক্ষেত্রে আপনারা যারা আছেন ভালো স্টুডেন্ট হন, খারাপ স্টুডেন্ট তো কেউই নাই মনে করে, জাস্ট যে পড়ে সে ভালো করতে পারে রেজাল্ট, আর যে পড়ে না সে খারাপ করে, এটাই বাস্তব। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কেউই খারাপ স্টুডেন্ট না, সবাই ভালো। কিন্তু আলটিমেটলি আপনাকে কি করতে হবে, আপনাকে একটু ধৈর্য সহকারে শুরু থেকে, অনেকে করে কি জানেন, মানে আমার সবচেয়ে একটু কয়েকটা কথা বলে নেই ক্লাসটা শুরু করার আগে। আমি দেখছি মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি জানেন, যে ডিপেন্ড অন সাজেশন।
কি বলছি, ডিপেন্ড অন সাজেশন, ঠিক আছে। এই যে ভাবে কি যে শেষ মুহূর্তে আমি 4-5টা রচনামূলক পড়বো, আর ওইদিকে কিছু অতি সংক্ষিপ্ত কেউ আবার ভাবে কি যে রচনামূলক পড়বই না, আমি অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত এই দুইটা পার্ট পড়ে পাস করে যাব শেষ মুহূর্তে। কিন্তু আলটিমেটলি দেখা যায় কি, আপনারা দেখছেন এই বছরও মানে 70% প্লাস স্টুডেন্ট ফেল করছে। ক্যান ইউ ইমাজিন? 70% প্লাস স্টুডেন্ট ফেল করা মানে কি, আপনাদের পুরো একদম অস্তিত্ব শেষ করে ফেলাইছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার শুরু থেকে পড়াশোনা শুরু করেন না, যার কারণে এই রেজাল্টের এই অবস্থা হয়। এই জন্য আপনাদের কাছে আমাদের মানে হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কি করবেন, পড়াটা যদি পড়েন আর কি, মা বাবার কষ্টকে যদি কষ্ট মনে করেন, তাহলে আপনার শুরু থেকে পড়াশোনা শুরু করবেন, ঠিক আছে। এতে করে অ্যাটলিস্ট আপনাকে এই রিফারের যে একটা গ্লানি বা রিফারের যে একটা মানে প্রেশার, এই জিনিসটা আপনারা থাকবে না, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে আসি আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে বইটা, সে বইটার নাম, এটা আমাদের স্মার্ট বুক। তো শুরুতে যে কথাটা বলে নেই, এই বইয়ের কোনো পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে না। এই ক্লাসের রেকর্ড একটা পাবেন, কিন্তু পিডিএফ দেওয়া হবে না, ঠিক আছে, কারণ এটা আমাদের রেস্ট্রিকশন দেওয়া আছে। জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে আপনাদেরকে প্রশ্নগুলো একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, দেখেন, এখান থেকে আমি বলতেছি, এখান থেকে কিন্তু আমি এমনভাবে সাজেশনটা দিব যে পরীক্ষাতে দেখা যাবে ম্যাক্সিমাম কমন আপনি এখান থেকেই পাবেন। এখন এর মধ্যে থেকে যারা একটু দুর্বল স্টুডেন্ট, যেটা মনে হবে কঠিন, ওটাকে আপনি বাদ দিবেন, কিন্তু একদম বাদ দিয়েন না, সব বাদ দিয়েন না, ঠিক আছে। আর আমাদের তো পাসবুক তো আচ্ছা, সম্ভবত আপনাদেরকে পাসবুক দেওয়া হয় নাই, তাই না? আপনারা কি পাসবুক পেয়েছেন? আমি এখানে নতুন, তো একটু বলেন তো, একটু বলতে হতো। আপনারা তো এই বইটা মনে হয় সম্ভবত পান নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা এটা পাবেন, এটা আপনাদেরকে দেওয়া হয় নাই, ঠিক আছে, সমস্যা না। এটা আমরা ধীরে ধীরে প্রত্যেকটা সেমিস্টারে নিয়ে আসার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা ভালো করতে করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ওটা বাদ দেন, ওটা হয়তো বা না থাকতে পারে। আচ্ছা, তো আমি তাহলে আজকে শুরু করি আমাদের মেইন যে, ও পাসবুক পেয়েছি এর মানে আপনাদেরকে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এর মানে দেওয়া হয়েছে, অ্যাপে দেওয়া হয়েছে, তো সমস্যা নাই, আপনি যেটাই নেন ওটা কোনো ব্যাপার না, আপনি নিতে পারেন, কোনো সমস্যা। কি বলছে এখানে স্যার, পাসবুক কি স্যার, পাসবুক পড়লে কি হবে? হ্যাঁ, পাসবুক পড়লে দেখেন, আমরা, আপনারা আপনাদের ফেসবুক পেজে খেয়াল করছেন কিনা, আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিই যে কোন সাবজেক্ট যেদিন পরীক্ষা, যে সাবজেক্ট পরীক্ষা হয় সেই সাবজেক্টে পাসবুক থেকে আপনাদের কত কমন পড়তেছে আর কি। হ্যাঁ, পাসবুক থেকে আপনাদের কি কতটুকু কমন পড়তেছে সেটা কিন্তু আমরা এখানে দেখায় দেই। তো বুঝতে পারতেছেন যে দেখা যায় গত কিছুদিন আগেও আমাদের দেখা যায় যে মোটামুটি 90-এর মধ্যে, মানে শুধু পাঁচ বুক, এটা কিন্তু স্মার্ট বুক না, নট স্মার্ট বুক, এটা হচ্ছে পাঁচ বুক। স্মার্ট বুক থেকে তো আপনি অনেক কমন পাবেন, মানে এ প্লাস থেকে বেশি মার্কস চলে আসে। কিন্তু শুধু পাঁচ বুক, যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমরা চিন্তা করে দেখা যায় 90-এর মধ্যে আপনার 55 থেকে, কি বলতে, 55 থেকে আপনার দেখা যায় 60 মার্ক কমন পড়তেছে। চিন্তা করেন, শুধুমাত্র একটা পাঁচ বুক পড়েই আপনারা 55 থেকে 60 বুক, মানে 60 মার্কের মধ্যে কমন পেয়ে যাচ্ছেন। এখন অনেকেই বলতে পারে কি যে মনে হয় পাসবুকে অনেক প্রশ্ন, না, আপনি পাসবুকটা দেখিয়েন, কখনো যদি দেখে থাকেন দেখিয়েন, একদম সীমিত সংখ্যক কিছু প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি, যেটা না দিলেই না, ওইটাই দিয়েছি। তো সেটা থেকে যদি আপনারা একটু দেখেন, দেখবেন যে ওটা থেকে অনেক ভালো করতেছেন। তো ওইটা, আর পাশাপাশি আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি এখান থেকে একটা ভালো একটা আইডিয়া নেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি একটা ভালো কিছু করতে পারতেছেন। তো আমরা শুরু করি এখন। হ্যাঁ, দেখেন, তো শুরুতেই আমাদের যে অধ্যায় পরিচিত আমরা যদি বলি, মোটামুটি আমাদের এখানে 10টা অধ্যায় আছে। তো 10টা অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলো দেখবো। হ্যাঁ, মোটামুটি কটাটা, 10টা অধ্যায় আছে। তো 10টা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো আর কোন কোন প্রশ্ন এই মুহূর্তে পড়ার দরকার নাই, সেটা আমি এখান থেকে দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। দেখেন, তো দেখেন, কি রে বাবা, তো শুরুতেই আমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমাদের কি, কমিউনিকেশন বেসিক্স, তাই না? কমিউনিকেশন কি আছে, বেসিক্স। তো এখন এই বইটার ক্ষেত্রে খেয়াল করেন, এই যে এখানে দেখেন শুরুতে দিয়ে দেওয়া আছে কি, আমাদের একটা চিত্র দিয়ে দেওয়া আছে, এই অধ্যায়ের যে বেসিক যে ডায়াগ্রামটা সেটা এখানে দিয়ে দেওয়া আছে, সেটা যে পরীক্ষাতে একটু আগে যেটা দেখালাম আর কি, যেটা আসছিল, গতবারে আসছিল, এই চিত্রটা খুবই ভালো করে পড়বেন। হ্যাঁ, কমিউনিকেশন সিস্টেম ব্লক ডায়াগ্রামটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সবাই সবাই এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন। এই যে দেখেন প্রথমেই যে প্রশ্নটা আমরা, দেখেন এখানে আসছে,
যে কি বলতেছিলাম, এখানে যেটা আছে দেখেন, তাহলে এটা এখান থেকে এটা দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন প্রশ্ন যেটা শুরুতে আপনার আসছিল, কি আসছিল, যে টেলিকমিউনিকেশন সংজ্ঞা। দেখেন এখানে কিন্তু শুরুতে প্রশ্নটা দিয়ে দেওয়া আছে, কি করা আছে, শুরুতে প্রশ্নটা দিয়ে দেওয়া আছে। এখন এই প্রশ্নটা যদি আপনি না পড়ে যান, তাহলে তো আসলে খুবই আহ, হতাশাজনক কথাবার্তা হয়ে যায়, ঠিক আছে। প্রথমেই দেখেন প্রশ্নটা আছে, তাহলে এই একটা প্রশ্নে আপনাদের যদি বলা হয়, এখানে এক একটা প্রশ্ন মার্ক থাকে কেমন, 1 করে সম্ভবত, তাই না? যদি আমি ভুল না করে থাকি 1 করে থাকে সম্ভবত। হ্যাঁ, 1 করে, তাহলে একটা মার্ক কিন্তু আপনি এখান থেকে পেয়ে গেলেন। তো সেই জায়গা থেকে 1 মার্ক যদি পেয়ে যান, তাহলে কিন্তু দেখেন কতটুকু প্রশ্ন আছে, এইটুকু পড়লে আপনি 1 মার্ক কিন্তু নিয়ে নিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যে প্রশ্নগুলো আছে এর মধ্যে যদি বলি, এখানে এই সংখ্যাটা পড়বেন ভালো করে। আর এখান থেকে যদি বলি, এখান থেকে নরমালি একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপরে আপনার এখান থেকে যেহেতু এটা সালে আসছে লাগবে, ঠিক আছে, একটা প্রশ্ন না, তো এত রিস্ক নেওয়ার দরকার নাই। আপনি এখান থেকে টেলিগ্রাফি কাকে বলে এটা পড়ে যাবেন, হ্যাঁ, এটা পড়ে যাবেন। তারপর যেটা একটু আগে দেখা আসলাম, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা খাতায় 2-3 বার লিখবেন, খাতায় 2-3 বার লিখে প্র্যাকটিস করে ফেলবেন, যে দেখি তো আমি পারি কিনা, বা আমি ঠিকঠাক মতো বুঝতেছি কিনা। আর যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, আমাদের সাপোর্ট টিচার আছেন, ওনাদেরকে নক দিবেন, নক দিয়ে কি করবেন, এটা সলিউশন করে নিবেন। আশা করি এতটুকু বুঝছেন। ওকে, এরপরে এখান থেকে পড়বেন কি, যে এই যে বিভিন্ন প্রকার টেলিকমিউনিকেশন পদ্ধতি নেটওয়ার্কের নাম, হ্যাঁ। এটা যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবে এটা অবশ্যই পড়বেন, যারা মোটামুটি পাস বা এভারেজ রেজাল্ট করতেছেন তাদের ক্ষেত্রে বলবে এটা পড়ার দরকার নাই, হ্যাঁ। কিন্তু যারা A+ পড়তেছে তারা অবশ্যই এটা দেখে যাবেন, হ্যাঁ, এই প্রশ্নটা দেখে যাবেন। আচ্ছা, বিটিআরসি গেল। এটা আপনার এখান থেকে বিটিআরসির কাজটা, হ্যাঁ, এই বিটিআরসির কাজটাকে এটা একটু দেখে যাবেন, এটা ভালো করে দেখে যাবেন। এরপরে দেখেন ওই একই জিনিসই কি করছে, এখানে জাস্ট বেসিক কমিউনিকেশন সিস্টেম ব্লক ডায়াগ্রাম কার্যপ্রণালী, মানে ব্লক ডায়াগ্রামকে পরে আবার কার্যপ্রণালীতে নিয়ে গেছে, হ্যাঁ। তো আমরা এখানে কি দেখতেছিলাম, এখানে দেখেন এই যে শুরুতে কিন্তু কি দিছিল, এখানে শুধু ব্লক ডায়াগ্রাম দিছিল। আমাদের এখানে কি দিচ্ছে, শুধু ব্লক ডায়াগ্রাম সংক্ষিপ্ত। তো এবার মনে করেন যদি রচনামূলকেও কিন্তু দিয়ে দিতে পারে, রচনামূলকের জন্য দিয়ে দিতে পারে, তাহলে বুঝতে পারতেছেন যে এই মানে প্রশ্নটা কত বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা অবশ্যই খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবেন, হ্যাঁ। সেটা হোক এই একটা পড়বেন, একটা পড়লে আপনার দুইটা হয়ে যাবে, মানে সংক্ষিপ্ত হয়ে যাবে, রচনামূলকও আপনার হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি আসি, এই যে কার্য বলে যেটা একটু আগে দেখালাম, ওইগুলো পড়লে হয়, যদি এগুলো কখনো রচনামূলকে তো ওইভাবে দেওয়ার সম্ভাবনা খুবই কম, এটা আমরা ওইভাবে দেখবো না, হ্যাঁ। তারপর এখানে দেখেন আমাদের এখানে কিছু সংক্ষিপ্ত নাম দিয়ে দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত মানে শর্টকাট নিয়ম নাম মানে এগুলো দিয়ে দেওয়া আছে, পূর্ণ নাম, এগুলো একটু ভালো করে দেখবেন, হ্যাঁ। এগুলো আপনাদের কিন্তু কাজে লাগবে, এগুলো কিন্তু আপনাদের কি করবে, মোটামুটি একটা ভালো কাজে আসবে যদি পরীক্ষাতে দিতে পারে, ঠিক আছে। এগুলো একটু শর্টকাটে খাতায় 2-3 বার লিখবেন, দেখবেন যে আপনার এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এক অধ্যায় থেকে সর্বোচ্চ আমি কয়টা প্রশ্ন দাগাই দিই, 3 থেকে 4টা। এখন একটা অধ্যায় থেকে 3 থেকে 4টা প্রশ্ন পড়ার মতো সময় যদি আপনার না হয়, এটা আসলে খুবই খুবই লজ্জাজনক বলেন বা যেটাই বলেন না কেন, তাই, ঠিক আছে। তো এটুকু পড়ার মতো মেন্টালিটি রাখতে হবে ভাইয়া, হ্যাঁ। এটুকু পড়ার মতো মেন্টালিটি রাখতে হবে। এরপরে দেখেন কি আছে, যে টেলিকমিউনিকেশন সিস্টেমে সিগন্যাল ও নয়েজ, এই প্রশ্নটা আমাদের চাকরি ফর জব, হ্যাঁ, ফর জব রে, হ্যাঁ, ফর জব এক্সাম আর কি। তো মানে জবের ক্ষেত্রে এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, মানে এই যে যে টেলিকমিউনিকেশন সিগন্যাল এন্ড নয়েজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই অধ্যায়টা যারা ভালোভাবে পড়ে আছেন তাদের থেকে মানে কি বলবো, তাদেরকে আমার দিক থেকে একটু মানে অভিনন্দন আর কি, হ্যাঁ। আর বাকি যারা পড়েন না তারা এই জিনিসটা পড়ে নেবেন, এটা কিন্তু আপনাদের লাগবে। তো এখান থেকে যে সূত্র আছে সূত্রগুলো একটু দেখে নেবেন, গাণিতিকভাবে যে সূত্রগুলো দেওয়া আছে ম্যাথের জন্য কাজে লাগে, ম্যাথ যদি কখনো আসে, যদিও ম্যাথ কম আসে তারপরেও দেখবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে অবশ্যই সিগন্যাল কাকে বলে এটা পড়তে হবে, ডাটা সিগন্যাল কাকে বলে দুটাই পড়তে হবে, হ্যাঁ, এটা কিন্তু দুটাই পড়তে হবে। এরপরে এখানে যদিও এটা নয়েজ কি এটাতে সালে পড়ে, কিন্তু এই প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, পড়বেন এই অধ্যায় থেকে একটু পড়তে হবে, কয়েকটা প্রশ্ন একটু পড়তে হবে। আচ্ছা, এরপর যদি বলি, এখান থেকে আপনার চ্যানেল ক্যাপাসিটি, এটা খুব ভালো করে পড়বেন, এটা অনেক ভালো একটা প্রশ্ন, এটা অবশ্যই পড়বেন। এরপরে দেখেন যে এই যে একটু বললাম না সূত্র, এই একটা সূত্র যারা ম্যাথ মোটামুটি করছেন তাদের ক্ষেত্রে সূত্রটা একদম সহজ। এটা হচ্ছে আপনার এসএনআর
এসএনআর এর পুরো নামটা একটু দেখে যান, হ্যাঁ। এসএনআর এর পুরো নাম কি? সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে? এটা একটু ভালো করে পড়ে যাবেন। আর এখানে 10 log 10 যে পাওয়ার দিয়ে যে সংজ্ঞা সূত্রটা দেওয়া আছে এটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবেন। এটা কিন্তু ভালো একটা সূত্র। আর এটা পড়বেন, হ্যাঁ। এটা মাঝে মধ্যে দিয়ে দেয় যে অডিও ভিডিও সিগন্যাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ লেখো, এটা কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয়। সো এটা একটু রেঞ্জটা লিখবেন যে অডিওর ক্ষেত্রে কত, ভিডিওর ক্ষেত্রে কত, একটু একটু দেখে নিবেন, হ্যাঁ। এটা একটু দেখে নিবেন। আচ্ছা, এরপরে যারা এ প্লাস প্রত্যাশী বা মোটামুটি 9-0 বা এর কাছাকাছি রেজাল্ট আশা করতেছেন তাদের ক্ষেত্রে বলবো এই প্রশ্নটা পড়বেন, হ্যাঁ। আর যারা বাকি যারা আছেন তাদেরকে এটা পড়ার দরকার নাই। তো চ্যানেলের ব্যান্ডউইথ কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা একটু ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে ব্যান্ডউইথ কাকে বলে, হ্যাঁ। একদম ছোটস্থ করে এটা এইবারে এই প্রশ্নটা আসার সম্ভাবনা ভালো সম্ভাবনা আছে, হ্যাঁ। এই প্রশ্ন ভালো করে পড়ে যাবেন যে ব্যান্ডউইথ বলতে কি বোঝায়, একটু একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ দেখবেন যে এখান থেকে আপনারা পাচ্ছেন, ভালো একটা কমন পাবেন। এরপরে আহ, যারা এ প্লাস প্রত্যাশী বা যেটা আমি আবার বলতে চাই ভালো রেজাল্ট করতে চান তাদের ক্ষেত্রে বলবো এটা পড়ে যাবেন, এটা আসতে পারে, হ্যাঁ। এটা আসতে পারে। যারা অন্যান্য ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলবার দরকার নেই। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, 5 নম্বরটা, যে একটি কমিউনিকেশন সিস্টেমের মৌলিক অংশগুলো কি কি। এটা কিন্তু খুব ভালো করে পড়বেন। এটা কিন্তু এটা যদিও এক অধ্যায়ের প্রশ্ন কিন্তু এটা দিয়ে দিয়েছে, হ্যাঁ। যে আমরা যে একটু আগে যে ব্লক ডায়াগ্রাম দেখলাম না, দেখবেন ব্লক ডায়াগ্রাম এই প্রত্যেকটা কথায় আছে, এই প্রত্যেকটা কথায় দিয়ে দেওয়া আছে। সো ওইটা পারলে এটাও হয়ে যাবে, হ্যাঁ। ওইটা পারলে এটাও হয়ে যাবে। আচ্ছা, তারপর একটু আগে দেখাইছিলাম এই প্রশ্নটা 6 নম্বরটা যে রেঞ্জ কি, এটা একটু দেখে নেবেন, এটা অবশ্যই দেখে নেবেন, হ্যাঁ। এটা দেখে নেবেন। এই অধ্যায় বলতে গেলে সবচাইতে টপ নচ, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, হ্যাঁ। যদি বলেন যে কত পার্সেন্ট দেবেন সে দিতে পারেন, কিন্তু এই প্রশ্নটা খুব মানে যতবার ইচ্ছে ততবারই দাগানো যায়। তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা একটু ভালো করে পড়বেন। নয়েজের প্রকারভেদ, হ্যাঁ, এই প্রশ্নটা একটু ভালো করে দেখে যাবেন। আচ্ছা, এখন এখান থেকে গাণিতিকভাবে যে চ্যানেল ব্যান্ডউইথ ক্যাপাসিটির সংজ্ঞা দাও এটা বলছে সমীকরণ সহ, এটা রচনামূলকের জন্য দরকার নাই, আহ, এটা লাগবে না। এখান থেকে কিছু ম্যাথ দেখে যাবেন, কয়েকটা মানে অল্প দু একটা ম্যাথ দেখে যান, যারা একটু ভালো টার্গেট করছেন তাদের জন্য আর কি বলতেছে, হ্যাঁ। এখান থেকে এই ম্যাথটা একটু দেখেন, যে এই ম্যাথটা একটু দেখে যাবেন। আর কি এখান থেকে এই একটা ম্যাথ, আর এটা তো মোটামুটি সবাই পারার কথা, এটা বেসিক একটা প্রশ্ন, এটা একটু দেখে যান, হ্যাঁ। অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিয়ে দিতে পারে। তবে 3 নম্বর ম্যাথটা একটু ভালো করে দেখে যাবেন, হ্যাঁ। 3 নম্বর ম্যাথটা একটু ভালো করে দেখে যাবেন। আচ্ছা, তাহলে এখান থেকে গেল। তো এই হচ্ছে আমার মোটামুটি বলতে গেলে যে 2 পর্যন্ত এতটুকু পড়লেই হবে। একটু কমেন্ট করি তো যে এই 2 অধ্যায় পর্যন্ত আপনারা কি কনসেপ্ট ক্লিয়ার, বা আমি কি আপনাদের কিভাবে পড়ানোর চেষ্টা করতেছি। আমি আপনাকে ম্যাথগুলো দেখা গেল কি আমি একটা ম্যাথ করে দিয়ে কিন্তু 3-4টা ম্যাথ করতে পারতাম বা প্রশ্ন বোঝাতে পারতাম, কিন্তু আপনাকে পুরো একটা বই ওভারভিউ দেওয়াটা এখন আমি মনে করি বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি এতদিন কিছু না কিছু হলে পড়ছেন। এখন যদি আপনাকে ম্যাথ বোঝানো শুরু করে দেই, দেখা যাবে সময়ের মধ্যে সময় চলে যাবে, আপনার অধ্যায়ের মতো অধ্যায় পড়ে থাকবে। তো আমাদের যেহেতু অ্যাপে ক্লাস দেওয়া আছে, আপনি অ্যাপে ক্লাসটা স্ক্যান করে হোক বা যেভাবে হোক দেখে কিন্তু কি করতে পারবেন, তাৎক্ষণিক ওই ম্যাথটা বা ওই প্রবলেমটা দেখে ফেলতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই মুহূর্তে আপনাদেরকে আসলে বোঝানোর কিছু নাই, যতটুকু বোঝার বুঝে আসছেন, এখন শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে যাওয়া মানে চিন্তা ভাবনা থেকে এই মূলত আজকে আমরা এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি আর কি, হ্যাঁ। আচ্ছা, মডুলেশন। মডুলেশন মানে একটু আগে যেটা বললাম জব সেক্টরে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, মডুলেশন থেকে প্রশ্ন দিবেই, মডুলেশন খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রথমতই মডুলেশন কাকে বলে বা মডুলেশন কি সেটা পড়বেন, মডুলেশন ইন্ডেক্স কাকে বলে সেটা পড়তে হবে। এই দুটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ, হ্যাঁ। এই দুটা থেকে একটা পাবেনই, এই দুটার মধ্যে থেকে একটা পাবেন 100%। সো এইখানে ওইভাবে পড়াশোনা করবেন যে এই দুটাও কিন্তু অনেক ভালো করে আপনাকে দেখতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি বলি এখানে এই যে এখান থেকে একটু দেখবেন, হ্যাঁ। আপনাদের যদি এখানে সম্ভবত এই কয়টা লাগবে, এই যে নিচের চারটা, হ্যাঁ, নিচের চারটা, যে এসএসবি এসসি ডিএসবি ডিএসবি এসসি ভিএসবি, এই চারটা মিনিংটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। এই চারটা মিনিং কিন্তু পরীক্ষাতে দেয়, এই চারটা পূর্ণ নাম খুবই দেয়। তো সেই জায়গা থেকে এগুলো দেখবেন, দেখেন গত 23 ইয়েতেও আসছিল, দেখছেন। তো সেই জায়গা থেকে এইখান থেকে এই চারটা প্রশ্ন, চারটা উৎস মানে পূর্ণ নামগুলো একটু ভালো করে দেখে যাবেন। আচ্ছা, সংক্ষিপ্ততে যদি বলি, সংক্ষিপ্ততে যে মডুলেশন প্রয়োজনীয়তা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এটা গেল। আর এদিকে কি কিছু বাদ পড়লো? এদিকে ওরকম কিছু বাদ পড়ে নাই। যারা বললাম না এই যে ভালো রেজাল্ট করতে, তারা এই ক্ষেত্রে এই যে 1 নম্বরটা পড়তে পারেন, ঠিক আছে। এটা একটা ভালো প্রশ্ন। আচ্ছা, গেল।
এরপরে যদি আমরা আসি, এই যে দেখেন একটু আগেই এই প্রশ্নটা কিন্তু দেখলাম, আপনাদের প্রশ্ন দেখায় দিলে তাহলে আপনাদের জ্ঞান ফিরবে ভালো মতো। দেখেন এই যে দেখেন তো বোঝেন কিনা, এই যে 13 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু দেওয়া আছে যে এম এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। অনেকে প্রশ্নই বোঝে না যে আমার প্রশ্ন কি চাইলো আর আমি কি দিব। এর কারণ কি, ও কখনো প্রশ্ন অ্যানালাইসিস করে না, ও কখনো প্রশ্ন যে একটা আমার কিভাবে অ্যান্সার করা উচিত, বা একটা প্রশ্ন যে একটু ঘুরাই দিলে আমার কিভাবে উত্তরটা নিয়ে বের করা যায়, এটাও করতে পারে না। তো সেই জায়গা থেকে আপনার একটু প্রশ্ন অ্যানালাইসিস বেস পড়াশোনা করবেন, একটু প্রশ্ন অ্যানালাইসিস বেস পড়াশোনা করুন, দেখবেন আপনার সিলেবাসও অনেক কমে যাবে, আর আপনার পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট থাকবে যে কি রে এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, তাহলে আমি এই প্রশ্নটা একটু ভালো করে প্র্যাকটিস করি। আর যখনই দেখবেন যে না আমার তো হচ্ছে না, মানে আমি প্রশ্নও দেখতাম কি পড়বো মানে সেটাই জানি না, তাহলে আলটিমেটলি আমরা তো হচ্ছে না, তাহলে তো আপনি কি ভালো করতে পারবেন না, কখনোই করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এম এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা অবশ্যই এখান থেকে করবেন। এখানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে যে সমীকরণ দেওয়া আছে না, এটা যদি আপনার যদি মাথায় থাকে তো লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মূলত আপনাকে দিতে হবে এতটুকু, এতটুকু, হ্যাঁ, এতটুকু দিতে হবে। এই যে এখানে ক্যারিয়ার, আপার সাইড ব্যান্ড, ফ্রিকোয়েন্সি, টিকোয়েন্সি কত কিছু লেখছে, এগুলো লেখার দরকার নাই। ঠিক আছে, আপনি যে এগুলো যদি পারেন তো লিখবেন, না হলে কিন্তু এই যে এটুকু দিতে হবে আর কি, ফ্রিকোয়েন্সিটা লিখতে হবে। এই মানে আপনি এ বরাবর কি বুঝাইছেন, এ বরাবর কি বুঝাইছেন সেটা আপনাকে লিখতে হবে, অ্যামপ্লিটিউডটা লিখতে হবে। তারপরে পুরো ম্যাথটা আপনি এখানে ভালো মতো প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, ম্যাথ না তো চিত্রটা, এটা খাতায় 2-3 বার লিখলে দেখবেন যে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া হওয়া যাচ্ছে। এটা যদি হয়তো মোটামুটি 2 মার্ক কিন্তু আপনি হওয়া যাচ্ছে। হ্যাঁ, 2 মার্কস, কত হতে 2 মার্ক কিন্তু আপনি এখানে হওয়া যাচ্ছে, 2 মার্কস, 2 মার্কস। তো এটা একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এইবার মানে যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পরীক্ষায় আসুক না আসুক এটা ফরজ, এটা সব সময় লাগবে। হ্যাঁ, এটা সবাই পড়বেন, যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন করবেন। ঠিক আছে, যে যতটুকু পারবেন এটা ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করবেন। এটা কিন্তু অনেক মানে আপনার মানে জবের ক্ষেত্রে এই সূত্র দিয়ে ম্যাথ বেশি আসে সবচাইতে, বুঝছেন, মানে জবের ক্ষেত্রে এই সূত্র দিয়ে ম্যাথটা বেশি আসে। যেমন লাস্ট যদি বলি, আমাদের একটা পরীক্ষা হলো, পরীক্ষাটা হচ্ছে কোথায় হলো, মোস্ট প্রবাবলি আপনার ডেস্কোতে, কোথায় বলতেছি ডেস্কোতে। তো ডেস্কোতে যখন পরীক্ষাটা হলো তখন এইখান থেকে একটা ম্যাথ দিয়েছিল, বুঝছেন, ডেস্কোতে। তাহলে বুঝতে পারছেন এই ম্যাথগুলোই দেয়, এমন না যে হয়তো বা একদম আকাশ থেকে নিয়ে এসে দেয়, ডিপ্লোমার বই থেকে দেখা যায় ম্যাথ দিয়ে দেয়, এরকম কিছু ম্যাথ দিয়ে দেয়। আপনাদের দেশে মানে চিন্তা ভাবনা থাকলে আপনারা এটা করতে পারবেন। এরপরে এখান থেকে 2টা প্রশ্ন পড়বেন সবার জন্য, এটা যে ভিএসবি বর্ণনা করো বা ভিএসবি ব্যবহার, 2টাই পড়বেন। এটা কিন্তু 2টা প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে 2টা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে এই যে এগুলো যারা আছে এগুলো কিন্তু এটাও বললাম না ডেস্কোতে একই, এটার সাথে মিলাই দিয়েছিল আর কি, এটাও ছিল সাথে কি এটাও ছিল, এই দুটো কম্বাইন করে দিয়েছিল আর কি। হ্যাঁ, তো এগুলো যারা মানে পাস করা নিয়ে চিন্তিত বা তাদের ক্ষেত্রে বলবো এগুলো দরকার না। হ্যাঁ, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে আপনি একটু কষ্ট করে এগুলো একটু যদি পারেন আর কি, শেষ মুহূর্তে যদি সময় যদি করে থাকেন তো ভালো, আর এই মুহূর্তে আপাতত যতটুকু দেখে যাও দেখে যান। আর এই যে দেখেন একটা অধ্যায় দেখেন কয়টা, 1 নম্বর দেখেন পরিচিত লাগে, আমি কিন্তু শুরুতেই বলে আসি, দেখেন এই যে 1 নম্বরে এই যে 21 নম্বরটা, এখানে কি লেখা আছে, এম ওয়েবের ক্ষেত্রে প্রমাণ করো যে এম ইকুয়াল টু ই ম্যাক্স ভাগ সরি ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম ভাগ ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। তো এই যে বললো এখানে দেখেন, এখানে কিন্তু দেখেন আমি দেখাই আসলাম, তাহলে আপনি যখন দেখলেন যে এখানে এই প্রশ্নটা আসছে, আপনি যখন এখানে দেখবেন কি ব্যাপার, আমি তো এখানে তো এই ম্যাথটা দেখতেছি আছে বই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্রশ্নটা আপনি গুরুত্ব সহকারে পড়বেন। এই একই প্রশ্ন দেখেন করলে কত মার্ক, দেখেন 6 মার্ক করে। হ্যাঁ, তাহলে আপনি এখানে কিন্তু 6 মার্ক পাচ্ছেন। তাহলে একটা 6 মার্ক প্রশ্ন কিন্তু আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু আসবেই মনে করেন পরীক্ষাতে, এই প্রশ্নগুলো খুবই পরীক্ষাতে দেয়। তো এই প্রশ্নগুলো একটু অবশ্যই এখানে একটু চেষ্টা করবেন এই চিত্রগুলো দিয়ে দেওয়ার। হ্যাঁ, চিত্রগুলো দিতে পারলে খুবই ভালো, যারা লিখবেন তারা চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আর বাকি যেটুকু আছে সেটা তো আছে, এটা এখান থেকে প্রমাণ করে নেবেন। আচ্ছা আচ্ছা, এখানে একটু মনে হয় ভুল হইলো, না না একটু এখানে মিসিং হয়েছে। হ্যাঁ, আমি এটা না, এটা না, প্রশ্নটা একটু একটু ঝামেলা আছে, আপনাদের আছে এইটা। হ্যাঁ, 2 নম্বরটা আপনি এটা পড়বেন, এটা পড়বেন না এমন না, এখান থেকে দেখেন এটা কিন্তু অনেকবার আছে। ঠিক আছে, এখান থেকে 2টাই পড়বেন যারা একদম, দেখেন আমি কিন্তু এখানে এখানে কি বলছে মডুলেশন ইনডেক্স মানে এম। ঠিক আছে, এম। আর এটা আপনার কি বলছে যে আপনাদের এখানে দেখেন কি লিখছে, এখানে প্রশ্নটা আপনার পড়া উচিত ছিল পুরোপুরি, যে ওয়েভ শেপ সহ অ্যামপ্লিটিউড মডুলেট ওয়েভ সময় গাণিতিক, মানে কি ওয়েভের যে গাণিতিক যে সমীকরণটা, সেই সমীকরণটা কত সেটা হচ্ছে এখানে প্রমাণ। হ্যাঁ, এই যে দেখেন ই ইকুয়াল টু এটা সমীকরণ, ই ইকুয়াল টু এটা হচ্ছে সমীকরণ। হ্যাঁ,
এই যে এই সমীকরণটা এই পর্যন্ত আসাটা হচ্ছে কি আপনার চ্যালেঞ্জ হবে। খুব বেশি কঠিন না, যারা মোটামুটি পড়ছেন তারা এদের কাছে কোনো বিষয় না। যারা পড়েন না তাদের ক্ষেত্রে বলবো যে এটা একটু পড়বেন, হ্যাঁ। যদি না পড়ে থাকেন এই মুহূর্তে দরকার না, যারা পাস নিয়ে চিন্তিত, কিন্তু 2 নম্বরটা অবশ্যই করবেন। 2 নম্বরটা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে। কারণ এটাতে কিছু সূত্রের ব্যাপার স্যাপার আছে তো। আপনার দেখা যাবে সেই ডিপ্লোমাতে যখন ফার্স্ট সেমিস্টারের যে টু কস এ কস বির সূত্র আছে কিছু, আবার কিছু এই যে কিছু সিম্বল টিম্বল আছে আপনারা ভয় পেতে পারেন, সে তাদের ক্ষেত্রে বলবো যে এটা ইগনোর করতে পারেন, কিন্তু 2 নম্বরটা অবশ্যই করে যাবেন, চিত্র সহ করবেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এতটুকু আমাদের গেল। এখান থেকে যে এফএম এর যে দেওয়া আছে এটা দরকার নাই আপাতত এই মুহূর্তে। এটা যদিও আসে দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে এটা চ্যালেঞ্জিং হবে, হ্যাঁ। এটা আপাতত এই মুহূর্তে পড়ার দরকার নাই। আচ্ছা, এই অধ্যায় থেকে ম্যাথ যদি দেখার ইচ্ছা হয় এই একটা ম্যাথে দেখবেন, আর কিছু দেখার দরকার নেই, হ্যাঁ। একটা ম্যাথে ভালো করে দেখে যাবেন, এনাফ, আর কিছু দেখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মোটামুটি আমরা দেখলাম যে 3টা অধ্যায় কিন্তু আমরা শেষ করে ফেললাম, ঠিক আছে। ওকে, এখানে কিছু ম্যাথ ট্যাথ দেওয়া আছে, এগুলো অনেকে ভাবতে পারেন যে আমি শিখি, কিন্তু শেষ মুহূর্তে শেখার কোনো দরকার নাই। আপনাকে কি করতে হবে, আপনাকে পারতে হবে, যেমন দেখেন এই যে একটা ম্যাথ দিছে 4 নম্বর ম্যাথ, একটু আগে দেখলাম না, সূত্রটা দিয়ে দেখাইছিলাম না। এই সূত্র পারলেই আপনি কি করতে পারবেন, জাস্ট মানগুলো বসাই দিবেন, এখান থেকে যে ডাটাগুলো দেওয়া থাকবে আপনি এখান থেকে কিন্তু কিন্তু অটোমেটিক্যালি একটা মান কিন্তু পেয়ে যাবেন, যে মোট পাওয়ার মান পেয়ে যাবেন, বুঝছেন। তাহলে সেই জায়গা থেকে এই ম্যাথটা দেখতে পান, 4 নম্বরটা দেখতে, আর শুরুতে যেটা দেখলাম 2টা ম্যাথ। আচ্ছা, আমি কি একটু দ্রুত আগাচ্ছি নাকি ঠিক আছে বলেন তো, তাহলে আমি, মানে অনেক তো এই জন্য আমার এটা হয়তো দ্রুত করতে হচ্ছে, তারপরে তো আপনারা বলেন যে না আমাকে আর একটু স্লো করতে হবে, স্লো করবো, সমস্যা নাই, বলেন তো একটু কমেন্ট করে। আমার মনে হয় ঠিক আছে, খুব বেশি মনে হয় দ্রুত হচ্ছে না, কারণ অনেক তো দেখা যাবে যে একটা সময় কিন্তু লাগবে, ঠিক আছে। আর আর তো রেকর্ড থাকবে, আর আমি যদি মার্ক করে দিচ্ছি আপনাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা তাহলে এবার 4 নম্বর অধ্যায়ে আসি, হ্যাঁ, যে মডুলেটর ডিমodulator, হ্যাঁ, মডুলেটর ডিমodulator। তো এইখানে কি আছে, এখানে যে সংজ্ঞাগুলো আছে সেগুলো অবশ্যই যেগুলো আমাদের পড়া উচিত। প্রথমতই এই যে ডিমodulation কাকে বলে এটা পড়বেন। কালেক্টর মডুলেশন থেকে প্রশ্ন হয় না ওইরকম, এটা আপাতত আমি দিচ্ছি না। এরপরে ডিটেক্টরের অপর নাম কি, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বেন। তারপরে এই যে এটা পড়ুন ভালো করে, হ্যাঁ, যে ইনভেলপ ডিটেক্টরের কাজ কি, ইনভেলপ ডিটেক্টরের কাজ কি, এটা একটু খুব ভালো করে দেখে যাবেন, হ্যাঁ, এটা ভালো করে পড়ে যাবেন। এরপরে দেখেন এই যে কতবার এখানে প্রশ্ন দেখেই বোঝা যায় কি কোনটা পড়বো আমি। তো এইটা যদি আপনি না পড়েন না তো পাপ হয়ে যাবে তো। দেখেন কি বলছে, ডায়াগোনাল ক্লিপিং বলতে কি বোঝায়, এখানে কিছু ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা কমিউনিকেশন সাবজেক্টটা, মানে আমাদের যে আমরা প্র্যাকটিক্যালি যেভাবে আমরা লাইফটা লিড করি ওটার সাথে মিলে না। দেখা যায় যে আপনাদের কি হয়, আমরা এই কিছু কিছু ওয়ার্ড আছে, কঠিন কঠিন ওয়ার্ড আছে, তো এগুলো আপনি ভয় পাই, কিন্তু দুই একবার যখন মুখস্থ করার চেষ্টা করবেন দেখবেন যে আপনি এটা পারতেছেন, এটা আপনার কাছে কোনো বিষয়ই মনে হচ্ছে না, হ্যাঁ। তো একটু কষ্ট করেন, দেখবেন যে এই লাস্ট মুহূর্তে যেহেতু আপনাদের কি হয়, আমরা সবাই কিন্তু জানি লাস্ট মুহূর্তে যারা ভালো রেজাল্ট করতে পারে তাদের ক্ষেত্রে রেজাল্ট করাটা খুবই সহজ, মানে ভালো একটা রেজাল্ট হওয়া যায়, কারণ শুরুতে আপনার দেখা যায় 5% থাকে, 10% থাকে, কিন্তু শেষের দিকে এসে 20%, 15%, 25% পর্যন্ত থাকছিল আমাদের সময়, তো তাহলে শেষ দিকে কিন্তু আপনার, স্যার ফার্স্ট মাইক্রোফোন অন করবে এখন না, একটু পরে, হ্যাঁ, মাইক্রোফোন অন করবো একটু পরে। আচ্ছা দেখেন, তাহলে আমি কি বলতেছিলাম, যে এরকম শেষের দিকে কিন্তু রেজাল্ট করাটা খুবই সহজ, যদি একটু পড়েন দেখা যাবে যে এই দিকে রেজাল্ট করতে পারলে আপনার, আগে যদি খারাপও করে থাকেন মোটামুটি একটা লেভেলে চলে আসবে রেজাল্টটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি বলি এখান থেকে আপনারা কি পড়বেন, এই যে দেখেন, এটাকে চেনা চেনা লাগে, দেখেন তো, কোথায় যেন দেখলাম মনে হয়, এই যে দেখেন, এখন আপনারা যদি পড়ে যাবেন শুধু যে পিএল এর ব্লক ডায়াগ্রাম মূলনীতি সহ লেখো, দেখছেন তো প্রশ্ন, এখানে কিন্তু প্রশ্নটা চলে আসছে। তাহলে এই প্রশ্নগুলোই কিন্তু দেখেন কতটুকু করতে হবে, জাস্ট কয়েকটা মনে করেন যে ঘর দিয়ে ভিতরে কিছু জিনিস লিখতে হবে, এটা লিখে দিলে কিন্তু আপনার শেষ। যে ব্লক ডায়াগ্রাম, যেহেতু ব্লক ডায়াগ্রাম মূলনীতি বলে না, যেহেতু শুধু ব্লক ডায়াগ্রামটা লিখলেই কিন্তু হওয়া যাবে। তো এটা আমাদের যদি এটা না বুঝতে পারেন, এই যে আমাদের স্ক্যানার আছে, স্ক্যান করে নেবেন, আপনাদের কি চলে যাবে, ভিডিওতে চলে যাবে। তো এর থেকে আর কি চান। আর পার্সোনালি কোনো প্রবলেম হলে সেটা তো সাপোর্ট নিয়ে জানানোর তো প্রয়োজন, মানে ব্যবস্থা আছেই, ঠিক আছে। তো এটা একটু দেখবেন, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনারা এই যে রেশিও ডিটেক্টরের সুবিধাসমূহ এটা ভালো করে পড়ে যাবেন, এটা ভালো একটা প্রশ্ন। রচনামূলকের জন্য একটু আগে দেখেন তো একটা প্রশ্ন দেখাইছিলাম কিন্তু আপনাদেরকে, আপনারা দেখছেন কি না এটাই সম্ভবত,
যে একটি ব্যবহারিক ডিটেক্টর সার্কিট অঙ্কন করে সংক্ষেপে কার্যপ্রণালী বর্ণনা করে। দেখেন একটি কি বলছে এখানে, ওইটা কও, এই যে একটি লিনিয়ার ডায়োড, 22 নম্বরটা দেখেন, একটি লিনিয়ার ডায়োড ডিটেক্টরের চিত্র সহ কার্যপ্রণালী লিখতে বলছে, তাই না? এই প্রশ্নটা দেখেন তো এটা কিনা, এই যে একটি লিনিয়ার ডায়োড, এই যে একটি লিনিয়ার ডায়োড ডিটেক্টর ইনভলভ কিছু চিত্র সহ বর্ণনা করো। তাহলে দেখেন এবার এটা আসছে, এই প্রশ্নটা আসছে। এই যে দেখেন এই চিত্রগুলো দেখে আপনার কাছে মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু দেখেন তো আপনি খাতায় একটু নিজে নিজে লেখার চেষ্টা করবেন। আপনি যদি হুবহু নাও পারেন, মানে একদম পারতেছেন না, সেই জায়গা থেকে যদি কিছু জিনিস আপনি যদি লিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি চিত্রটা দিলে পারেও আপনি 6 এর মধ্যে দেখা যাবে 3-4 পাওয়া যাচ্ছেন। আর একটু কার্যপ্রণালী 2-1 বার পড়লে দেখবেন যে এটা আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে? আর আমাদের তো এগুলো চিত্র সহ ক্লাসে তো দিয়ে দেওয়া আছে, এগুলো দেখতে পারবেন। আবার দেখেন মনে করেন যে এখানে যেহেতু এটা আসছে, এবার তো এটা আসছিল তাই না গতবার, তাহলে এবার একটু এটা একটু ভালো, এটাতে গুরুত্ব বেশি দিবেন, যে বেস মডুলেটর, হ্যাঁ? যেহেতু এবার গতবার এটা আসছে, তো সেই তুলনায় এটাতে গুরুত্ব দিবেন একটু বেশি করে, যাতে করে কি হয় মোটামুটি দেখেন কঠিন মনে হচ্ছে চিত্র, চিত্র আপনার কাছে কঠিন মনে হইতে পারে, কিন্তু একটু 2-1 বার খাতায় লেখার চেষ্টা করুন চোখ বুজে, যে চোখ বুজে না মানে আগে প্রথমত চিত্রটা ভালো করে দেখবেন কোথায় কি আছে, এরপর নিজে নিজে একটু 2-3 বার একটু আঁকানোর চেষ্টা করবেন, দেখবেন যে মোটামুটি আপনার হওয়া যাচ্ছে। সো সেই জায়গা থেকে রচনামূলক যদি আপনি মোটামুটি কি বলতেছি যে ক্লাসটা মানে যদি একটু 2-3 বার দেখেন, তাহলে কিন্তু একটা ভালো প্রস্তুতি হওয়া যাবে, বেশি না মোটামুটি আপনি যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 2-3টা রচনামূলক যদি একটু ভালো করে লিখে আসতে পারেন, তাহলে তো হওয়া যাচ্ছে। আর যারা ভালো তাদেরকে বলতে হবে না কি পড়তে হবে না পড়তে হবে, হ্যাঁ? ও জানে যে এটা আমার খুব পড়তে হবে কি না পড়তে হবে, ও খুব ভালো করে জানে, ওকে খুব বেশি একটা বোঝাইতে হয় না, ঠিক আছে? তো গেল, এখান থেকে আপনারা মোটামুটি দুটা রচনামূলক ভালো করে শেষ করবেন। দেখেন একটু বলেন তো, মানে আরে বেটা আমার মুখে মানে ব্যথা হয়ে যাচ্ছে, আমি এত দ্রুত কথা বলতেছি, তারপরে কিছু দ্রুত করেন, মানে খালি মায়ের অভাব। স্যার পড়তে বসলাম, কমন গুলো দিয়ে দেন একটু গ্রুপে, কমন গুলো গ্রুপে দিয়ে দেওয়া, ওটা তো আমি কি ক্লাস তো দেখতে হবে, ক্লাস না দেখলে আমি ওটা তো আলাদাভাবে লিখতে পারবো না, ঠিক আছে? একটু দেখেন, আমি বেশিক্ষণ সময় নেব না, আর সর্বোচ্চ হয়তো বা 20 মিনিট লাগতে পারে। দেখেন 5 নম্বর রেডিও ট্রান্সমিটার, হ্যাঁ রেডিও ট্রান্সমিটার, এখানে দেখেন কি আছে, রেডিও ট্রান্সমিটার কি, এই প্রশ্নটা পড়তে হবে অবশ্যই। 2 নম্বর প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি বলতে কি মানে একটু দেখে যান যে পাওয়ার মডুলেশন উপর নির্ভর করে শ্রেণী বিভাগ যেটা আছে সেটা একটু ভালো করে দেখে যাবেন। যদি এটা নাও দেখেন, 2 নম্বরটা নাও দেখেন, ঠিক আছে, 3 নম্বরটা অবশ্যই দেখবেন, যে মডুলেশনের উপর ভিত্তি করে রেডিও ট্রান্সমিটার শ্রেণী বিভাগগুলো লেখো, এটা খুব ভালো করে দেখে নেবেন, হ্যাঁ? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাফার এমপ্লিফায়ার, দেখেন বাফার এমপ্লিফায়ার দিয়ে তো মনে একটা প্রশ্ন দেখলাম সম্ভবত, কোথায় জানো, এই যে দেখেন, এই যে দেখেন বাফার এমপ্লিফায়ার, এই দেখছেন তো যে বাফার এমপ্লিফায়ার কি, এখানে কিন্তু প্রশ্নটা চলে আসছে, দেখছেন তো মানে কত সহজ, জাস্ট একটু পড়তে হবে, জাস্ট চোখ কান খোলা রাখে আর কি, হ্যাঁ? এরপরে এটা গেল, তারপরে হাই লেভেল মডুলেশন কাকে বলে, লো লেভেলে একই জিনিস, এটা একটু একটা দুটো থেকে একটা পড়ে নিন, এটা পারবেন আশা করি। এখান থেকে এই প্রশ্নটা ভালো করে পড়বেন, এটা না এটা দরকার নাই, 8 নম্বরটা যারা ভালো স্টুডেন্ট তারা একটু দেখে যান, আর যদি মনে হয় যে দুর্বল তাদের ক্ষেত্রে বলে দরকার নাই, হ্যাঁ? এখানে রেঞ্জ ঝামেলা করতে পারে, পরে দেখা গেল যেগুলো পারতেছেন সেগুলো পড়ার ইচ্ছা হচ্ছে না, দরকার নাই, হ্যাঁ? এটা গেল। এরপরে এই যে দেখেন তো চেনা যায় কিনা প্রশ্নটা, যে হাই লেভেল ও লো লেভেল মডুলেশনের মধ্যে পার্থক্য, দেখেন এই যে হাই লেভেল ও মডুলেশনের মধ্যে পার্থক্য কিন্তু আমি প্রথমে দেখাই নিয়েছিলাম, এই যে দেখেন কোথায় এই যে 15 নম্বরটা, যে হাই লেভেল ও লো লেভেল মডুলেশনের তুলনা করো। দেখতে পারতেছেন যে প্রশ্ন কিভাবে হয়, জাস্ট একটু পড়লেই হয়, আমাদের স্মার্ট বুকে যদি একটু ভালো করে পড়তে পারেন এনাফ, আমি মনে করি যে ওটাই এনাফ। আচ্ছা এরপরে যদি বলি হাই লেভেল ও লো লেভেল মডুলেশন পার্থক্য গেল, এটা তো গেলই, এদিকে আপাতত আর ওইভাবে দেখার দরকার নাই। এখান থেকে এই যে এম ট্রান্সমিটার ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ এটাও একটু দেখবেন, হ্যাঁ এটাও একটু দেখবেন, যে একটি এম ট্রান্সমিটার ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, এটা সহজ আছে, আগের গুলো দিয়ে জাস্ট একটু সহজ, মানে যারা পড়বে তাদের জন্য সহজ, যারা কঠিন মনে করে তাদের জন্য কঠিন, এখানে আমি যদি সহজ বলে আসলে ওই সহজ বলা দেখুন কাজ নাই, যে পড়বে তার কাছে সহজ মনে হবে, এটা স্বাভাবিক, হ্যাঁ? তো এখান থেকে এতটুকু পড়বেন গেল। দেখেন এই যে দেখছেন তো কতবার আসছে, তো এই প্রশ্নটা পড়া উচিত, হ্যাঁ এই প্রশ্নটা অবশ্যই পড়া উচিত, মাঝে এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে যতটুকু পারেন, আপনার হুবহু পারতে হবে এমন না, জাস্ট একটু আইডিয়া নেবেন, 2-1 বার পড়বেন, যতটুকু বুঝবেন ওটাই জাস্ট লিখে আসবেন, কিন্তু চিত্র
আপনার টিচাররা করে কি, যারা চিত্র ভালো আঁকাইতে পারে তাদেরকে মার্ক দেয় বেশি। হ্যাঁ, যারা চিত্র আঁকাইতে পারে ভালো তাদেরকে কি করে মার্ক দেয় বেশি। তো সেই জায়গা থেকে বুঝতে পারতেছেন এটা আসলে দেওয়া, মানে চিত্রগুলোতে গুরুত্ব দিবেন, আর এদিকে ভং বাং মোটামুটি যতটুকু পারেন দিয়ে আসবেন এনাফ। হ্যাঁ, এখানে খুব বেশি পারতে হবে এমন না, খুব বেশি পারতে হবে এমন না। হ্যাঁ, তো এগুলো আর্মস্ট্রং এগুলো দরকার নাই, এগুলো পড়তে হবে না আপাতত। কিউএম এর চিত্র এটা মাঝে মধ্যে দেয়, তারপরেও মানে যারা A+ প্রত্যাশী আর কি, যারা ভালো করতে চান তাদের ক্ষেত্রে বলবো এটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, কিউএম এটা দেখতে পারেন যদি সুযোগ হয়, আর যদি প্রেশার মনে হয় তো আপনার দরকার নাই। হ্যাঁ, এটাও দরকার নাই, যদি আপনার মোটামুটি প্রস্তুতি কমপ্লিট হওয়া থাকে সেক্ষেত্রে বলবো। এখানে যে তো হারমোনিক জেনারেটর কি, এই প্রশ্নটা পড়বেন। তারপর কিএমএ বলতে কি বোঝায় এগুলো পড়বেন, ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এবার কি আছে 6 অধ্যায়। 6 অধ্যায় কি রেডিও রিসিভার। হ্যাঁ, রেডিও রিসিভার, এই অধ্যায়টা একটু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্তের জন্য ভালো ইম্পর্টেন্ট। এটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমতই এটা পড়তে হবে, প্রথমটা যে কমিউনিকেশন রিসিভার কাকে বলে এটা অবশ্যই পড়তে হবে। রেডিও রিসিভার কত প্রকার ও কি কি এটা পড়তে হবে। তারপরে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, তারপর লোকাল অসিলেটর, এই 4টা প্রশ্ন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 4টা প্রশ্নই ভালো ইম্পর্টেন্ট। দেখেন এই প্রশ্ন দেখে বললাম না এই অধ্যায় থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসে, এই যে এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এগুলো প্রশ্ন। আর আরেকটা কথা বলি, যারা মুখস্থ করেন পড়ারা, তাদের ক্ষেত্রে বলে মুখস্থর সাথে লেখার অভ্যাস করবেন। এটা আপনারা ছোটবেলা থেকে অনেক শিখে আসছেন, কিন্তু হয়তো অনেকে এটা করেন না। কি বলতেছি, মুখস্থের সাথে লেখার অভ্যাসটা করবেন। এটা করলে আপনার কাছে যেগুলো কঠিন ওয়ার্ড আছে না, যেমন এখানে কিছু এই যে হেটারোডেশন একটা আছে, এটা যখন দেখে দেখে আপনি যখন লিখবেন একবার, আপনি একবার লিখবেন আর আপনি 10 বার মুখে বলবেন সমান কথা, কথা বুঝছেন? তো সেই জায়গা থেকে যেগুলো একটু কঠিন ভাষা ওই সাবজেক্ট গুলোতে একটু হাতে লিখে লিখে পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি ওই শব্দগুলো আপনার সহজে, তো দেখবেন যে সহজে কি করবেন, সহজে আপনি ওই জিনিসটা মুখস্থ থাকতেছে ভালো। হ্যাঁ, এই জন্য একটু লিখে লিখে করবেন, ঠিক আছে, লিখে লিখে করবেন, পড়া মুখস্থের পাশাপাশি লিখে করবেন। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন যদি বলি যে এম রিসিভারের মৌলিক কাজগুলো কি কি, এটা পড়বেন, এটা ভালো একটা প্রশ্ন। তারপর একটি সুপার হিটারের রিসিভার বিভিন্ন অংশগুলোর নাম, এটা পড়বেন যতটুকু পারেন, ঠিক আছে। তারপরে এই প্রশ্নটা এই অধ্যায়ে খুব বেশি ইম্পর্টেন্ট, আইএফ অ্যাম্পলিফায়ারের কাজ কি। হ্যাঁ, আইএফ অ্যাম্পলিফায়ারের কাজ কি, এটা খুব ভালো একটা প্রশ্ন, এটা পড়বেন। এই যে এই প্রশ্নটা পড়বেন, দেখেন সাল দেখেন কতবার আছে, দেখছেন তো, মানে যতবার ইচ্ছে দাগানো যায়, মানে এত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো এটা পড়বেন, অবশ্যই পড়বেন, এটা অবশ্যই পড়বেন। কয়টা প্রশ্ন হচ্ছে একদম কিন্তু যতটুকু না দিলেন, আমি কিন্তু এই যে এই ম্যাথগুলোর দরকার নাই। হ্যাঁ, এখানে আপাতত দরকার নাই। যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো আপনি এটা পড়তে পারেন, যে কো চ্যানেল ইন্টারফারেন্স কি, এর ঘটার সম্ভাবনার কারণগুলো কি, এটা একটু পড়তে পারেন। এই যে এই প্রশ্নটা এখানে কি এটা আসছিল, এটা তো মনে তো দেখলাম মনে হয়, নাকি না এটা আসে নাই, ঠিক আছে, এটা দরকার নাই, এটা দরকার নাই, কারণ এটা ওইভাবে দিতে পারে পরীক্ষাতে যারা, তারপরে মানে একবার একটু মনে খুশিতে আর কি, মনের খুশিতে একটু আঁকাই যায় না। আর যদি না মনে হয় যে আমার প্রেশার মনে হচ্ছে, এটা বাদ দেন, এটা প্রেশার নেওয়ার দরকার নাই। যদি আসে সেটা পরে দেখবো না, এইটা দেখবেন এই এখান থেকে চিত্রটা, তখন এখান থেকে এসে কি করবেন, প্রশ্নটা দেখবেন, দেখে এখান থেকে যে কার্যপ্রণালী আছে তাহলে একটা হলে দুটো হওয়া যাবে। হ্যাঁ, যদি একটু কঠিন মনে হবে এটা, কারণ এখানে কিছু ভাষাগত কিছু ব্যাপার স্যাপার আছে, তো তারপর আমি বলতেছি আপনারা একটু দেখিয়েন, খাতা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করিয়েন। সর্বোচ্চ নচরমূলক আপনাদের কয়টা দিচ্ছে দেখা যাবে, যে মনে হয় 12-13টা হবে, 12-13টার মধ্যে দেখা যাবে আপনার 5টার মধ্যে 5টা লিখতে হয় না, 5টাই লিখতে পারতেছে। সেই জায়গা থেকে আপনি যদি আরো কিছু দু একটা কমায় নেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তাহলে 1 নম্বরটা আমরা এখানে গেল। আচ্ছা, ভালো কথা। এগুলো এগুলো দরকার না, এগুলো ভুলেও সময় দিবেন না। হ্যাঁ, এগুলোর পেছনে সময় দিয়েন না, এগুলো পরীক্ষাতে আসলে আসুক, ওটা ওদের ব্যাপার। এখান থেকে এটা পড়বেন, সুপার হেটেরোডাইন রিসিভারে কি কি অ্যালাইনমেন্ট করা হয়, এটা একটু ভালো করে দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে পাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আহ, এই যে এগুলো প্রশ্ন দেখেন, এই যে রেডিও রিসিভার শ্রেণী, আপনি যে রচনামূলক গুলো পড়ে আসতেছেন না, ওইগুলোর মধ্যে কিন্তু ওই নামগুলো জাস্ট এখানে সিরিয়ালে লিখে দিছি কিন্তু। হ্যাঁ, তো ওইগুলো পারলে এগুলো পারবেন। এখান থেকে 2 নম্বরটা ভালো করে পড়বেন, যে অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়, এটা ভালো করে দেখবেন। তারপরে যারা ভালো মোটামুটি টার্গেট আছে তারা এই যে টিআরএফস এন্ড সুপার হেটেরোডাইন রিসিভারের সুবিধা অসুবিধা 3-4টা করে একটু দেখে যাবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি ভালো করতেছেন পরীক্ষাতে। হ্যাঁ, এরপর আসি মাল্টিপ্লেক্সিং ও মাল্টিপল অ্যাক্সেস পদ্ধতি।
কি মাল্টিপ্লেক্সিং ও মাল্টিপ্লেক্সিং, সরি দেখেন কথা বলতে গিয়ে কিভাবে জড়ায় যাচ্ছে, মাল্টিপ্লেক্সিং ও মাল্টিপল অ্যাক্সেস পদ্ধতি। হ্যাঁ, এটা একটু আমরা দেখি। অবশ্যই মাল্টিপ্লেক্সিং কাকে বলে এটা পড়তে হবে, মাল্টিপ্লেক্সিং প্রকারভেদ পড়তে হবে, ডি মাল্টিপ্লেক্সিং জানতে হবে, এটা এগুলো পড়তে হবে, এগুলো বেসিক জিনিস। হ্যাঁ, এগুলো যদি কঠিন মনে হয় একটু পড়ে নেবেন, ঠিক আছে, এগুলো সহজ আছে, কয়েকটা বেসিক প্রশ্ন তো এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো বাদ দেওয়া যাবে না। এখানে ইনভার্স ম্যাট্রিক্স আছে, তারপরে যে মাল্টিপ্লেক্সিং মাল্টিপ্লে এখানে এই প্রশ্ন ভালো করে দেখবেন একটু। হ্যাঁ, মাল্টিপল অ্যাক্সেস 6 চ্যাপ্টারের পেজ আবার একটু দেখান। 6 চ্যাপ্টারের পেজ কি দেখাবো শোনা? 6 চ্যাপ্টার এই যে দেখেন, এই যে দেখেন, এই যে 6 চ্যাপ্টার, এই যেখানে দেওয়া আছে, আমি স্লো করে যাচ্ছি, আপনি দেখে নিন। হ্যাঁ, এই দেখেন এখানে দেওয়া আছে। তো এগুলো দাগাই স্যার, এখানে একটা রচনামূলক দিয়েছি শুধু। হ্যাঁ, এখানে একটা রচনামূলক দিতেছি, এই যে এটা দিয়ে দিছি এতটুকু। হ্যাঁ, আর বাকি এখানে দু একটা দেখাই দিছি, এটুকু করলে এনাফ। হ্যাঁ, এই যে এখানে দু একটা প্রশ্ন আছে, এটা দেখে নিন, সমস্যা নেই। 7 নম্বর দেখেন। হ্যাঁ, 7 নম্বর দেখেন। তাহলে এগুলো দেখেন, এগুলো বলতে পারেন যে ভাই এত দিচ্ছেন কেন, এগুলো বেসিক জিনিস, মানে মাল্টিপ্লেক্সিং, এগুলো আপনারা একটা পড়লে দেখবেন সবগুলো আপনার হয় একটার সাথে একটা রিলেটেড। কি বলতেছি, একটার সাথে একটা রিলেটেড, সো এগুলো বাদ দেওয়ার আসলে সুযোগ হয় না, বা ওইরকম মানে না দেওয়াটাই উচিত। তারপরে যে ফ্রিকোয়েন্সি হোপিং কাকে বলে, তারপর কি সিডিএমএ কি এটা পড়বেন, তারপর মাল্টিপল অ্যাক্সেস পদ্ধতি, এই অধ্যায়ে একটু সময় নিয়ে পড়েন, এখান থেকে প্রশ্ন পাবেন। হ্যাঁ, এখান থেকে দেখা যাবে প্রায় আপনি 3-4 মতো মার্ক কমন পাবেন, ঠিক আছে। তো এই জায়গা থেকে একটু দেখিয়েন, সময়গুলো একটু দেখিয়েন যে এফডিএমএ কি। তবে যেটা আর কি না পড়লেন, আমি যদি বলি যেটা আপনাদেরকে অবশ্যই পড়া উচিত, সেটা হচ্ছে এখানে মাল্টিপ্লেক্সিং, এটা বাদ দেওয়া যাবে না, প্রকারভেদটা বাদ দেওয়া যাবে না, তারপরে এখানে যদি বলি এই যে ফ্রিকোয়েন্সি হোপিং কি, এটা অবশ্যই পড়তে হবে। মানে এই 3-4টা প্রশ্ন অবশ্যই আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এই 3-4টা প্রশ্ন অবশ্যই দেখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটা খুব ভালো করে দেখে দেবেন। আচ্ছা, এরপরে যে ব্যবহার, এটা পড়তে হবে, এটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বাদ দেওয়া যাবে না। এদিকে আর কি, এখানে কি সিডিএম এ দিয়ে কোনো প্রশ্ন আসছিল, টিডিএম এ দিয়ে আসছিল, তাই না? দেখেন এই যে এইরকম প্রশ্ন কিন্তু আসবে, দুই একটা প্রশ্ন আসবে যে আপনাকে একটু ঝালাই দিবে, মানে আপনার জন্য একটু প্রেসার করে দেবে। হ্যাঁ, সো এগুলো বাদ দিবেন, দুই একটা প্রশ্ন যদি নাও পারেন কোনো বিষয় না। হ্যাঁ, কারণ এগুলো আপনি পড়তে গেলে দেখা যাবে আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যদি মনে হয় যে শেষ মুহূর্তে আমার দরকার নাই, তো বাদ দেন। আর যারা ভালো করতে চান তারা অবশ্যই যেটা মনে হবে যেটা আমার পড়া উচিত, যতটুকু আমি নিতে পারবেন আপনি নিবেন। হ্যাঁ, যতটুকু আপনি পারবেন সেটা নিবেন। তারপরে দেখেন টিডিএম এ এফডিএম এর মধ্যে পার্থক্য, এটা মনে হয় আসছিল নাকি, একটা পার্থক্য দিয়ে মনে হয় প্রশ্ন দেখলাম। আচ্ছা, এই প্রশ্নটা পড়বেন। হ্যাঁ, এটা আসে না যদি, এটা পড়বেন। হ্যাঁ, টিডিএমও ও এফডিএম এর মধ্যে পার্থক্য, এটা পড়বেন। আচ্ছা, চিত্রসহ মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং কার্যনীতি মূলনীতি, এটা আপনারা দেখলে দেখতে পারেন, এটা আমার ওই রকম গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা পড়বেন। হ্যাঁ, 2 নম্বরটা, এই 2 নম্বরটা অবশ্যই ভালো করে দেখে যাবেন। চিত্রটা অবশ্যই দেখবেন ভালো করে, চিত্রটা কিন্তু দিতে পারে। হ্যাঁ, মানে প্রশ্ন আসলে চিত্র দিতে হবে আর কি, প্রশ্ন আসলে চিত্রটা দিতে হবে। এই যে এখানে একটা জিনিস বলি, এখানে বলছে না যে এফডিএম এর কৌশল পদ্ধতি, এখানে শুধু এতটুকু দেওয়া লাগবে। হ্যাঁ, এতটুকু দিতে হবে, এতটুকু, নিচের টুকু দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ডি মাল্টিপ্লেক্সিং প্রসেস এগুলো আপাতত দরকার নাই, এটা লেখার দরকার, অতটুকু লিখলেই হবে। আর যেহেতু গতবার আপনার এফডিএম এ আসছে, এবার টিডিএম টা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, তো এখানে যতটুকু পারেন, এখানে বলতেছি না এখানে পড়তেই হবে। হ্যাঁ, যারা দুর্বল তারা এগুলো বাদ দিতে পারেন, আপনি এগুলো বাদ দিতে হবে, যদি বেশি বেশি আগের গুলোতে আপনি বেশি ফোকাস করবেন, ঠিক আছে, আগের গুলোতে বেশি ফোকাস করবেন। আচ্ছা, এখানে কিছু রেঞ্জ টেন্স দিছে, এগুলো একটু দেখে নিন, কোনো ব্যাপার না। আপাতত এখান থেকে আমি আর কিছু দেখতেছি না। তবে যে বলছে না এফডিএমএ, তারপর কি টিডিএমএ, এগুলোর কিন্তু ভালো করে দেখে যাবেন। হ্যাঁ, এগুলো ভালো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিজিটাল কমিউনিকেশন, এখানে যদি আমি আসি, এখানে আপনাকে অবশ্যই নাইকুইস্ট রেট এটা পড়তে হবে, কোয়ান্টাইজেশন এটা পড়তে হবে, স্যাম্পলিং থিওরাম এটা আসবেই মনে করেন পরীক্ষাতে 100%। হ্যাঁ,
স্যাম্পলিং থিওরেমটা, এই থিওরেমটা খুব ভালো করে দেখবেন। হ্যাঁ, এই থিওরেমটা খুব ভালো করে দেখবেন। এদিকে এএসকে এফএসকে এগুলো ওইরকম আসে না, তারপর এখান থেকে ওই যে 5 নম্বরটা দেখবেন আর কি। হ্যাঁ, দেখতে পারেন। আচ্ছা, এরপরে স্যাম্পলিং কি, স্যাম্পলিং রেট কি, এটাগুলো কিন্তু ভালো প্রশ্ন। হ্যাঁ, এগুলো কিন্তু যে ডিজিটাল কমিউনিকেশন সুবিধা, এগুলো পড়বেন, এগুলো কিন্তু পড়লে আপনারা পারবেন। হ্যাঁ, এগুলো পড়লে আপনারা পারবেন। এই যে পিসিএম এর ব্লক ডায়াগ্রাম খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দেখেন একটু কঠিন আছে কিন্তু তারপরেও ওই যে বললাম না, যতটুকু আপনাদের মানে যতটুকু মনে রাখতে পারেন আর কি, ততটুকু আর কি লিখে আসার চেষ্টা করবেন, ব্লক ডায়াগ্রামটা এটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে ওইটাই, এই যে যদি এখানে যদি মনে করেন যে আপনাদের খুব বেশি প্রেশার হয়, এটা আপনি স্কিপ করতে পারেন। তবে রচনামূলকের জন্য অবশ্যই অবশ্যই এটা কিন্তু পরীক্ষাতে এবার আসার সম্ভাবনা, এটা 100%ই বলা যায়। ঠিক আছে, এবার কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। সো 1 নম্বরটা ভালো করে দেখবেন যে ব্লক ডায়াগ্রাম সহ পিসিএম কোডিং এর মূলনীতি বর্ণনা করো, এটা ভালো করে দেখবেন। এখানে চিত্র যদিও অনেক কিছু দেখাইছে, এত কিছু লেখার দরকার নাই। যদি আপনার কাছে এটা বেগ মনে হয়, যতটুকু পারেন, বলতেছি না, যতটুকু মনে হবে পারবেন ওটাই লিখবেন, বেশি প্রেশার নিয়েন না। কিন্তু এই চিত্রটা মাস্ট দিবেন, যদি এটা নাও এটা নাও দেন, হ্যাঁ, কিন্তু এই চিত্রটা অবশ্যই দিবেন, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, ওকে। এরপরে কি আছো দেখি, কি ম্যাথটা দেখার দরকার না, আপনাদের ম্যাথ আসে না, কিন্তু চাকরি বাজারে আবার ম্যাথ ছাড়া কোনো কথাই নাই। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার যারা দুর্বল তাদের জন্য এটা কি একটা, মনে করেন থাকে না যে প্রিয় একটা অধ্যায় হওয়ার কথা, যে অপটিক্যাল রিলেটেড যেগুলো, এগুলো থিওরি তো ধুমসে লেখা যায়। সো এই অধ্যায়গুলো তো মানে মোটামুটি যদি বলি আপনাদের এখানে যেমন কি দেখালাম, 8 অধ্যায় 7 অধ্যায়, 8 আর 7 অধ্যায় একটু মানে ঝামেলা হয়। হ্যাঁ, কিন্তু বাকি অধ্যায়গুলো আপনাদের জন্য সহজ, আপনারা ওগুলো করলেই পারবেন। তো অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়, এটা তো পড়বেন অবশ্যই, এটা তো সহজ একটা জিনিস। তো অপটিক্যালের ফাইবারের কত প্রকার, এটা ভালো করে দেখবেন এখানে। তারপর অপটিক্যাল ফাইবার কয়টা অংশ সেটা দেখবেন, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, এগুলো একটু ভালো করে দেখবেন। তারপর এই যে দেখেন তো চেনা যায় কিনা, নিউমেরিক্যাল অ্যাপারচার বলতে কি বোঝায়, এই যে দেখেন কোথায় যেন দেখলাম নিউমেরিক্যাল অ্যাপারচার, এই যে নিউমেরিক্যাল অ্যাপারচারে কি গাণিতিক ব্যাখ্যা দিতে বলছে। হ্যাঁ, জাস্ট গাণিতিক ব্যাখ্যাটা আমি দেখা দিচ্ছি আপনাদের, এটা আছে, আমি দেখাই দেব, নিচে আছে। তো এটা বলতে কি বোঝায়, এটা গেল। তারপর এখানে অপটিক্যাল ফাইবার কি কি মেটাল দিয়ে তৈরি, এটা তো মোটামুটি সবার জানার কথা, এগুলো বেসিক প্রশ্ন। তারপর 8 নম্বর অপটিক্যাল ফাইবার কি কি পদ্ধতিতে কাজ করা হয়, সেন্সর গুলো, এগুলো মোটামুটি আপনার জানা জিনিস, তো এটা পারবেন। তো ওইগুলা পড়বেন, পাশাপাশি এইখানে এই দুটো সবচেয়ে মানে এটা পড়বেন। আর ওগুলো আগে যেগুলো দেখালাম, যে কি দেখালাম এখানে, কি দেখাইছি এইখানে আপনার দেখাইছে হচ্ছে যে এই যে 7 8, এগুলো জাস্ট একবার পড়লে দেখবেন পারতেছেন। যদি 7 8 যদি সমস্যা হয়, আপনি অবশ্যই যে ইনারশিয়াল লস লেজারের পূর্ণ নাম কি, এটা কিন্তু পরীক্ষাতে আবার 10 নম্বরটা খুবই বেশি। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখে নেবেন। তারপর ফাইবার অপটিকে এটা পরীক্ষাতে ওইভাবে আসে নাই, তারপরেও যদি কখনো মনে হয় যে না আর দরকারই নেই, হ্যাঁ, এই শেষ মুহূর্তে আমি চাচ্ছি না যে প্রেশার হোক আপনাদের, এখানে থিওরি টাইপ প্রশ্নগুলো পড়বেন ভালো করে, এটার বৈশিষ্ট্য পড়বেন, অপটিক্যাল ফাইবার অপটিক্যাল বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে, আচ্ছা। এই যে দেখেন, এই যে ফাইবার অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল আর নিউমেরিক অ্যাপারেশনের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, তো এই রিলেটেড যদি মনে হয় যে আপনি পারবেন, তো এই যে নিউমেরিক অ্যাপারেশন গাণিতিক ব্যাখ্যা যদি বলছেন, এটাই কিন্তু সেটা। হ্যাঁ, এটা কিন্তু আপনারা করতে পারবেন, সমস্যা নাই। এরপরে যে অপটিক্যাল ফাইবার সিস্টেমের ব্যবহৃত উৎসগুলো, এগুলো কিন্তু আপনার পড়বেন, এগুলো কিন্তু পারার মতো প্রশ্ন। এই জন্য আমি বললাম না, যারা একটু কষ্ট করেন তাদের ক্ষেত্রে বলবো যে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। এবার মনে করেন যে এখান থেকে প্রশ্ন একটা দেবেই, আমাদের ডুয়েট অ্যাডমিশনে যারা আছেন, ডুয়েট ডুয়েট টার্গেট যাদের আছে, তাদেরকে বলবো যে এই ব্লক ডায়াগ্রাম গুলো দেখবেন যে এই আপনাকে অনেকবার করতে হবে, এই একমাত্র এটা। হ্যাঁ, অনেক করতে হবে, এটা এটা পরীক্ষাতেও দেয়, ডুয়েট অ্যাডমিশনেও দেয়। ঠিক আছে, তো বুঝতে পারতেছেন কত ইম্পর্টেন্ট। তারপরে এটা তো আরো ইম্পর্টেন্ট বলা যায়, দুটাই ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়ের এই দুটো প্রশ্ন মাস্ট। যারা দুর্বল স্টুডেন্ট তাদের বলো এই দুটো আপনি মানে যত খারাপই হোক আপনি এই দুটো প্রশ্ন ভালো করে দেখে যাবেন। হ্যাঁ, চিত্রটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার খাতার কোয়ালিটি অনেক বাইরে যাবে। হ্যাঁ, এই যে প্রোপাগেশন চিত্র সহ এটা আপাতত এই মুহূর্তে দরকার নাই, কারণ এগুলো তো একটু কিছু গাণিতিক ব্যাখ্যা আছে, তো দেখা যাবে আপনার জন্য কষ্ট হতে পারে। হ্যাঁ, এগুলো আপাতত দরকার নাই। ম্যাথ তো আসবে না, এটা নিয়ে প্রেশার নেওয়ার দরকার নাই। লাস্ট ওয়ান মনে হয় একটা আছে, আমরা শেষ অধ্যায়ে চলে আসছি।
যাক, অনেকক্ষণ তো বকবক করলাম। বলেন, এখন পর্যন্ত যতটুকু আলোচনা করছি, তো সেই জায়গা থেকে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি এখন মাইক্রোফোনটা অন করে দিব, হ্যাঁ? একটু আমাকে বলেন তো, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই প্রশ্ন করব, ঠিক আছে? আমার প্রশ্ন নিব, বলেন তো একটু। চিত- চিত্র কি কি দিব চ্যাপ্টার 9? বললাম তো, চিত্র দেখাই দিলাম তো, এই যে চিত্রগুলা। আচ্ছা, আমি আপনাদের একটু ভয়েস নেই, প্রয়োজনে দেখি একটু। এই চিত্রগুলো তো দিয়ে দেওয়া আছে, এই যে তো, এই যে এখান থেকে এই চিত্রটা দিবেন। এটা থেকে যে দেখা দিলাম, তো পুরো চিত্রটা দিতে দিতে হবে আর কি, এটুকু দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাদেরকে একটু করে দেই, কথা বলার সুযোগ দেই, দেখি কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নটা নেই আর কি, হ্যাঁ? লাস্টে একটা অধ্যায় আছে, সেটা আমি আপনাদের সাথে একটু কথা বলেই নিয়ে নেব। আমি যে কোশ্চেনটা দেখালাম এটা গত সালের, অর্থাৎ আপনাদের আগের বছরের আর কি, হ্যাঁ? 24-এর, যেটা আর কি লাস্ট হয়েছে। হ্যাঁ, এখন একটু বলেন তো। এটা তুই থাকবে, রেকর্ড তো থাকবে। তো রেকর্ড থাকলে তো কোনো সমস্যা নাই, আপনি রেকর্ড থেকে ওটা দেখে নিতে পারবেন, হ্যাঁ? এটা সাজেশন না, এটা আপনাদের সবচেয়ে বেটার হয় যে কোনো একটা স্টুডেন্ট যদি এই প্রশ্নগুলো একটু খাতায় লিখতে পারেন ভালো হয়। আর আমি তো এখানে দাগাই দিলাম, তো মোটামুটি একটা সময় নিয়ে দাগাই দিছি, ওটা যদি আমি লিখতে চাই ওটা সময় লাগবে আমার। তো সবচেয়ে ভালো হয় আপনারা তো পড়বেনই, কেউ একজন হয়তো বা একটা প্রশ্ন পড়লেন লিখলেন, তাদের সিরিয়ালটা হয়তো আমাদের কেউ একজন দিলেন, ওটা আমরা গ্রুপে দিয়ে দিলাম, হ্যাঁ? এটা করা যেতে পারে, ঠিক আছে? আবার 2 অধ্যায় যেতে বলতেছেন? 2 অধ্যায়? এটা রেকর্ড থাকবে, রেকর্ড আমি এখনই দিয়ে দেবো, হ্যাঁ? আপনাদের গ্রুপ আমি এখনই দিয়ে দেবো, চিন্তার কারণ নেই। না না না, দেওয়া যাবে না। এটা আমাদের ডায়মন্ড কোর্সের সাথে বই আকারে দিয়ে দেওয়া হয় আর কি, হ্যাঁ? 2 নম্বরে কি রচনামূলক দিছি? 2 নম্বরে তো আমি রচনামূলক করতে যাচ্ছি, তুই একটা ম্যাথ দিছি আর কি, হ্যাঁ? দেয় নাই, এখানে শুধু একটা ম্যাথ দিছি, বুঝছেন? এখান থেকে আর কিছু করতে হবে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, 10 নম্বর কেন আটকাইছি বুঝছেন তো? আমি তো আর এমনি এমনি আটকাই নাই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, হয়তো আবার কারো কোনো প্রশ্ন নাই, আমি তাহলে 10 নম্বর অধ্যায়টা আমি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ? ওকে। আচ্ছা, তো 10 নম্বর অধ্যায় থেকে কি পড়বেন? যে স্যাটেলাইট, স্যাটেলাইট কি এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। তারপরে আহ, এখানে যে আপনার এই যে স্যাটেলাইটের আপলিঙ্ক ডাউনলিঙ্ক এবং এদের ফ্রিকোয়েন্সি মান কত, এটা অবশ্যই পড়বেন। তারপরে এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন, জিও স্টেশনারি, জিও স্টেশনারি অরবিট বলতে কি বোঝায় এটা, ভিএসএটি কি, এটা কিন্তু পরীক্ষাতে অনেক দেয়, হ্যাঁ? দেখছেন তো, এই দেখেন অনেকবার আসছে, এটা পড়বেন। এরপরে এখান থেকে মোটামুটি এই দেখেন, একটু আগে দেখেন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ট্রান্সপন্ডারের কাজ কি মনে পড়ে? এই যে দেখেন এখানে কিন্তু কয় নম্বর প্রশ্ন, 10 নম্বর, ট্রান্সপন্ডার কি, এখানে কিন্তু চলে আসছিল। তারপর 9 নম্বরে কি, অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়। তাহলে কিন্তু আমি মোটামুটি এখান থেকে আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কি মানে কমন যদি থাকে এর মধ্যে দেখবেন যে আপনাদের হওয়া যাচ্ছে ইনশাল্লাহ, হ্যাঁ? এটা পড়বেন। তারপরে এখান থেকে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা ব্লক ফ্রিকোয়েন্সি অবশ্যই এখান থেকে দেখে নেবেন। এখানে কয়েকটা আমাদের বইটাই হচ্ছে গিয়ে মনে করো কি, মনে করেন যে আপনাদের পুরো বই থেকে না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে আমাদের বইটা রেডি করা, হ্যাঁ? তো দেখা যায় এই জন্য আমাদের প্রশ্ন এখানে যা দেওয়া আছে মোটামুটি সবই ইম্পর্টেন্ট।
তো এই জন্য মনে হতে পারে যে কি বা সবই তো দিচ্ছে, কিন্তু না, আলটিমেটলি আপনি যখন মেইন বইটা খুলবেন দেখবেন যে তাদের সাথে কত পার্থক্য। একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তারপরে স্যাটেলাইটের সুবিধা অসুবিধা এটা তো অবশ্যই দেখবেন। এবার এই প্রশ্নটা কিন্তু আসার সময় খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সেলুলার ফোন সিস্টেমের যে গঠন আছে সেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এটা অবশ্যই একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আমি ওইটাই বললাম, তো আপনাদের কেউ একজন যদি একটু কষ্ট করে, আমি বলি, আহ, এই একটা নাম্বার দিলাম 01901386116। হ্যাঁ, এই নাম্বারে কেউ যদি প্রশ্ন লিখে ফেলেন, আমাকে লিখে একটু আমাকে দিয়েন, আমি ওটা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, একজন একজন যদি কেউ যদি লেখেন, আমি বলতেছি না আপনাকে লিখতেই হবে, এটা লিখতে হবে এমন না। আপনি হয়তো পড়তেছেন, পড়ে পড়ে মনে করেন যে প্রশ্ন করে একটু খাতায় লিখলেন, এটা আপনার ব্যক্তিগত চয়েস, যদি লিখতে চান আর কি, আর না হলে তো নাই। যে আমরা যেহেতু ক্লাসের রেকর্ড দিয়ে দিব, আপনারা একটু পরে পেয়ে যাবেন, সর্বোচ্চ মনে করেন যে ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। সো খুব একটা প্রেশার নেওয়ারও দরকার নাই, যার যার গ্রুপে দেখবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে মোবাইল কমিউনিকেশনের ডিভাইসগুলোর যে নাম সেটা এখানে লিখবেন, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে আর আপাতত লাগবে না। এখান থেকে যে ওয়াইফাই ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য এটা পড়বেন। তারপর এখান থেকে আর আপাতত এখানে দরকার নাই। এই যে আপনার চিত্রের সাথে স্যাটেলাইট যোগাযোগের মূলনীতি সেটা পড়বেন, এটা ভালো একটা প্রশ্ন, এটা ডুয়েট অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবেন। হ্যাঁ, এটা গেল। তারপরে এই যে তো সবচাইতে এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্ন অবশ্যই পড়তে হবে, যে ব্লক ডায়াগ্রাম সহ স্যাটেলাইট আর্থ স্টেশন বর্ণনা। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে পড়বেন, এটা এবার পরীক্ষা তাদের সম্ভাবনা মোটামুটি যত পার্সেন্ট দেওয়া যায় আর কি। হ্যাঁ, যদি খুব বেশি ঝামেলা না করে, হ্যাঁ, এটা দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে আর? এটা গেল, এই চিত্রটা কিন্তু অবশ্যই লাগবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে যারা ভালো স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বল বিএসসিটি, এটাও আপনারা দেখে যাবেন, এটা আসার সম্ভাবনা খুব বেশি। আহ, তো এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন মোটামুটি আমি আপনাদেরকে যতটুকু পারি আমার শেষ মুহূর্তে এসে যে যতটুকু দরকার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আপনারা জাস্ট এখান থেকে ভিএসসিটির কথা বললাম না, এটাও অনেক সহজ, আপনারা দুই একবার দেখলে বুঝতে পারবেন। এটা একটু দেখবেন, যদি কঠিন মনে হয় তো ইগনোর করতে পারেন, কোনো বিষয় না। হ্যাঁ, আর এর শেষের দিকে দেখেন কিছু পুনঃনাম দেওয়া আছে। হ্যাঁ, এই পুনঃনামগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো এতটুকুই। আর যেহেতু আপনাদের কোনো প্রবলেম নাই, আপনাদেরকে আমি আর সময় বেশি নিব না, পরীক্ষা যেহেতু চলতেছে এই মুহূর্তে আসলে সময় না কোনোভাবে ঠিক হবে না। আপনাদের ক্লাসের রেকর্ড আমি এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।